আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা ফিজিক্স লেকচার 1 ভেক্টর ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 ভেক্টর চ্যাপ্টারের লেকচার 1 তোমরা জানো এই চ্যাপ্টারটা আমি 4টা পার্টে করছি। একটু যদি বলি ভেক্টর যদি তুমি ভালো করে বুঝো তুমি ফিজিক্সের অন্যান্য অধ্যায়গুলো ভালো করে বুঝবা, সেই সাথে তোমার ম্যাথেরও কিন্তু অনেক উপকার হবে। ঠিক আছে, সো আমি ভেক্টর চ্যাপ্টারটা এত বড়, অনেকে বলে হয়তো 10 দিনে শেষ করা যায়, এটা আসলে ঠিক না। যে হচ্ছে ভেক্টর চ্যাপ্টার এত বড়, এটাকে আমি 4টা ভাগে ভাগ করছি। আসো শুরু করি। আমাদের লেকচার 1-এ আমরা মূলত হচ্ছে যে টপিকগুলো পড়বো, অর্থাৎ পার্ট 1-এ যেগুলো যে টপিকগুলো পড়বো সেটা হচ্ছে একটা হচ্ছে খুব ভালো করে দেখো, ভেক্টর ও স্কেলার রাশি সম্পর্কে আমরা জানবো। তারপর ভেক্টর রাশি সংক্রান্ত কতিপয় সংজ্ঞা সম্পর্কে আমরা জানবো। তারপর হচ্ছে ভেক্টর বীজগণিত, ভেক্টর যোগ বিয়োগ জানবো, জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টরের যোগ সম্পর্কে জানবো, ভেক্টরের কিছু গাণিতিক সূত্র, ভেক্টরের বিশ্লেষণ বা বিভাজন বা উপাংশ, নদী নৌকার সমস্যা ও এর থেকে গাণিতিক সমস্যা। মনে রাখবা এখান থেকে তোমার অবশ্যই একটা সৃজনশীল থাকবে ইনশাআল্লাহ। মানে এখানে অনেক টাইপ সৃজনশীল আছে, বাট একটা সৃজনশীল ইনশাআল্লাহ তোমার কমন পড়বে। আসো আমরা কিন্তু পার্ট 1-এ মনে রাখো। আসো প্রথমে শুরু করি আমরা। টোটাল টপিক যেটাতে শুরু করবো সেটা হচ্ছে রাশি কি জিনিস। দেখো রাশি কি, মনে রাখবা এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে কি বলা হয়? রাশি। যেমন এই ভৌত জগতে তুমি কি কি পরিমাপ করতে পারবা? এই ভৌত জগতে তুমি চাইলে আমার দৈর্ঘ্য পরিমাপ করতে পারবা, আমার ভর পরিমাপ করতে পারবা, আমার আহ আমার আমি যদি দৌড়ায় যাই তুমি আমার ব্যাগ নির্ণয় করতে পারবে। ঠিক আছে, এই সো এবার একটু খেয়াল করো তো। আহ তাহলে উদাহরণ হিসেবে কি আছে দেখো তো, দৈর্ঘ্য, ভর ইত্যাদি। আমার কথা বুঝতে পারছো? এই এবার আসো রাশি। রাশি এই পৃথিবীতে খালি হচ্ছে কি একটা দুটা রাশি না, অসংখ্য রাশি আছে। ঠিক আছে, একটা কথা বলে রাখি, এই ভৌত জগতে পরিমাপ করা যায় না এমন কি বলতো? যেমন হচ্ছে তুমি আমার দুঃখ, সুখ, ভালোবাসা, আবেগ এগুলো পরিমাপ করতে পারবা না। সো তুমি এগুলো পরিমাপ করতে পারবা না, সো এগুলো রাশি না। ওকে, তার দৈর্ঘ্য, ভর, বেগ এগুলো কিন্তু রাশি। রাশিকে কিন্তু এত এত প্রকার রাশি আছে, রাশিকে কিন্তু অনেক ভাগে ভাগ করা হয়েছে। তো বিভিন্ন কনসেপ্টের উপর ভিত্তি করে রাশিকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা কনসেপ্ট হচ্ছে কি দিকের ভিত্তিতে, আরেকটা হচ্ছে স্বাধীনতার ভিত্তিতে। ঠিক আছে, তাহলে আমি একটু যদি লিখে আসি। চলো, রাশিকে আমরা কয়টা কনসেপ্টের উপর ভিত্তি করে ভাগ করছি? দুইটা কনসেপ্ট। একটা হচ্ছে দিকের ভিত্তিতে। কিসের ভিত্তিতে স্যার? একটা দিকের ভিত্তিতে, দিকের ভিত্তিতে। আরেকটা স্যার কোনটা? আরেকটা হচ্ছে স্বাধীনতার ভিত্তিতে। কার ভিত্তিতে স্যার? স্বাধীনতার ভিত্তিতে। ওকে, এই এখন আমি একটু যদি বলি, স্বাধীনতার ভিত্তিতে দুই প্রকার, মৌলিক রাশি, যৌগিক রাশি। আর দিকের ভিত্তিতে দুই প্রকার, স্কেলার রাশি, ভেক্টর রাশি। আসলে এগুলো একটু সুন্দর করে আমরা গুছিয়ে পড়ি। স্বাধীনতার ভিত্তিতে রাশিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক রাশি, আরেকটা হচ্ছে যৌগিক রাশি। বুঝতে পারছো? আসো, মৌলিক রাশি কাকে বলে ছোটবেলা থেকে জানো? যে সকল রাশি অন্য রাশির উপর নির্ভর করে না তাদেরকে বলা হয় মৌলিক রাশি। মৌলিক রাশি যেহেতু অন্য রাশির উপর নির্ভর করে না, তাহলে সে একটা কি রাশি? স্বাধীন রাশি। বুঝতে পারছো? তার মানে অনেক সময় মৌলিক রাশিকে স্বাধীন রাশি বলা হয়। যেমন দৈর্ঘ্য, ভর, সময়। খেয়াল করো, দৈর্ঘ্য মাপতে গেলে তোমার কোনো রাশির প্রয়োজন হয় না, দৈর্ঘ্য দৈর্ঘ্যই। ভর মাপতে গেলে অন্য কোনো রাশির প্রয়োজন হয় না, ভর ভরে। ঠিক সময় সময়ে। এগুলো কি রাশি? এগুলো হচ্ছে মৌলিক রাশি। আর যৌগিক রাশি কোনগুলো? দেখো, যৌগিক রাশি কি জিনিস? যৌগিক রাশি হচ্ছে যে সকল রাশি অন্য রাশির উপর নির্ভর করে। দেখো, যে সকল রাশি অন্য রাশির উপর নির্ভর করে মানে কি জানো? যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে। বুঝতে পারছো? অন্য রাশি বলতে এখানে বোঝা হচ্ছে মৌলিক রাশির উপর। তারপর যে সকল রাশি অন্য রাশির উপর নির্ভর করে, অর্থাৎ যে সকল রাশিকে ভাঙলে তুমি 2 বা 2 এর অধিক কি পাবা? মৌলিক রাশি পাবা। ওই সকল রাশিকে আমরা কি বলতে পারি? যৌগিক রাশি বা লব্ধ রাশি। যৌগিক রাশির আরেক নাম কি? লব্ধ রাশি। দেখো, এই সকল রাশি অন্যের উপর নির্ভর করে, তাই এদেরকে অনেক সময় অধীন রাশি বলা হয়। কি বলা হয়? অধীন রাশি। তাহলে যে সকল রাশি অন্য রাশির উপর নির্ভর করে তাকে যৌগিক রাশি বা লব্ধ রাশি বা অধীন রাশি বলা হয়। যেমন বল, বেগ, কাজ, ত্বরণ। বুঝতে পারছো? এই যেমন ব্যাগ একটা স্কেল, ব্যাগ একটা হচ্ছে কি ব্যাগ একটা হচ্ছে যৌগিক রাশি। কেন? কারণ ব্যাগকে আমরা ভাগ করলে কি পাই? এখানে পাবো হচ্ছে সরণ, আর এখানে পাবো হচ্ছে সময়।
তার মানে স্মরণ, সময়, এগুলো কিন্তু এগুলো হচ্ছে কিন্তু মৌলিক রাশি। তার মানে এই মৌলিক রাশিগুলোর উপর ডিপেন্ড করছে কি ব্যাক। সো ব্যাক একটি কি রাশি? যৌগিক রাশি। বুঝতে পারছো? কেন এগুলো ছোট বাচ্চাদের পড়া। আমি সবসময় বলে রাখি, আমি সবসময় বেসিক থেকে স্টার্ট করি। তুমি 9-10-এ কি পড়ে আসো সেটা আমি দেখবো না, আমরা বেসিক থেকে স্টার্ট করব। আশা করি তুমি এখন থেকে সবকিছু পড়ো, দেখবে 9-10-এ ফিজিক্সের প্যারাটা আর খাবা না, ইনশাল্লাহ এখন থেকে সবকিছু বুঝবা। আসো ভেক্টর রাশি ও স্কেলার রাশি সম্পর্কে জানবো। আসো দেখো, স্বাধীনতার ভিত্তিতে দুই ভাগে ভাগ করাইছে, একটা হচ্ছে যৌগিক আর একটা মৌলিক। ঠিক দিকের ভিত্তিতে দুই ভাগে ভাগ করাইছে। আসো, বস্তু জগতে এই সকল ভৌত রাশিকে বর্ণনার জন্য কোন কোন রাশির মানের সাথে দিকের নির্দেশক কি হয়? প্রয়োজন হয়। মনে রাখবা, এই পৃথিবীতে যত রাশি আছে, এই মহাজগৎ যত রাশি আমরা বর্ণনা করি, সব রাশি কিন্তু মান আছে, সব রাশিরই কিন্তু মান আছে। বুঝতে পারছো? কিন্তু মাঝে মাঝে কোনো কোনো রাশির ক্ষেত্রে মানের পাশাপাশি কিন্তু দিকেরও কি হয়? প্রয়োজন হয়। তাহলে যেমন আমি যদি বলি আমি 5 মিটার দূরে গেলাম, এখন 5 মিটার কত দূরে গেলাম বললাম, বাট দিকটা বললাম না। ভাইয়া যদি বলি 5 মিটার দক্ষিণে গেলাম, তাহলে কিন্তু ব্যাপারটা কি স্পেসিফিক বোঝায়, একদম স্পেসিফিকলি আমি কোন দিকে গেছি তোমাকে বলে দেওয়া হয়েছে, আমি 5 মিটার দক্ষিণে গেছি। বাট আমি 5 মিটার গেছি এটা বললে তুমি 5 মিটার কোন দিকে সেটা কি করতে পারবে? ফিল করতে পারবে না। এই আবার কিছু কিছু রাশির ক্ষেত্রে আবার তোমার কি দিক না থাকলেও চলে, মানে দিকের প্রয়োজন হয় না। যেমন যেমন হচ্ছে তুমি দোকানে গিয়ে বলো যে আমাকে 5 কেজি আলু দেন, তুমি দোকানে গিয়ে কখনো বলো না যে আমাকে দক্ষিণ দিকে 5 কেজি আলু দেন, এটা কখনো বলো না। বলো? বলো না কিন্তু। তাহলে দোকানে গিয়ে 5 কেজি আলু দেন, তাহলে তুমি মানটা বলতেছো। ভরের ক্ষেত্রে খালি মানটা বললে হয়। আবার আমি যদি একটু বলি সময়, তুমি জিজ্ঞেস করো এখন টাইম কয়টা, মনে করো এখন রাত 10টা, ঠিক আছে? সো এখন রাত 10টা, এখন তুমি এভাবে বলো না যে যে এখন দক্ষিণ দিকে রাত 10টা, এরকম বলো, এরকম কিন্তু বলো না। অর্থাৎ সময়ের ক্ষেত্রেও মান দরকার আছে, কিন্তু দিকের কোনো প্রয়োজন নেই। আবার কিছু কিছু রাশির ক্ষেত্রে দিকের এবং মানের দুইটারই প্রয়োজন হয়। আসো একটু দেখি। তাহলে বলো কিছু কিছু রাশি যে তাহলে দিকের বিবেচনায় রাশিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। একটা হচ্ছে অদিক রাশি বা স্কেলার রাশি, আর একটা হচ্ছে সদিক রাশি বা ভেক্টর রাশি। এটাকে আবার কেউ কেউ দিক রাশিও বলে। কি বলে এটা? কেউ কেউ দিক রাশিও বলে, দিক রাশি। ঠিক আছে? তাহলে খুব খেয়াল করো, অদিক রাশি আর সদিক রাশি। ক্লিয়ার? আচ্ছা, আমি আবারও বলি, দিকের ভিত্তিতে রাশি কয় ভাগে ভাগ করেছে? 2 ভাগে ভাগ করেছে। একটি হচ্ছে স্কেলার রাশি বা অদিক রাশি, আরেকটা হচ্ছে সদিক রাশি বা ভেক্টর রাশি, আবার আরেকটা নামে দেখা যায় দিক রাশি। বুঝছো? এই এবার আসো আমরা একটু দেখে আসি রাশি, দিকের ভিত্তিতে রাশি কয় প্রকার, একটু বিস্তারিত করে আসি। তাহলে একটা ছিল কি রাশি? স্কেলার রাশি। এখন স্কেলার রাশিটা কি? মনে রাখবা, যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, কিন্তু দিকের প্রয়োজন হয় না, তাকে কি বলা হয়? স্কেলার রাশি। তার মানে কি? স্কেলার রাশি হচ্ছে শুধু মান নির্ভর। কি নির্ভর? শুধুমাত্র মান নির্ভর, দিক নির্ভর নয়। মনে রাখবে, স্কেলার রাশি দিক নির্ভর নয়। তার মানে কে কে আছে? যেমন দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, শক্তি, সময়, তাপমাত্রা, এগুলো সবগুলো স্কেলার রাশি। ঠিক আছে? এগুলোকে তুমি ইত্যাদি বলে দিতে পারো, রাইট? এই এবার আসো আমরা দেখি একটু, যেহেতু স্কেলার রাশি পড়তেছে, সো স্কেলার রাশির একটু বিস্তারিত আমরা পড়ি, তাহলে এগুলো বুঝলা। তার মানে স্কেলার রাশি হচ্ছে শুধুমাত্র মান নির্ভর, কিন্তু দিক নির্ভর নয়। একটু দেখে আসি স্কেলার রাশির প্রকাশ। চলো রাশির প্রকাশ আমরা একটু দেখি। রাশির প্রকাশ, মনে রাখবা রাশিকে কিন্তু দুই ভাবে প্রকাশ করা যায়। রাশিকে কয় ভাগে প্রকাশ করা যায়? 2 ভাগে। একটা হচ্ছে অক্ষর দ্বারা। কি দ্বারা স্যার? একটা হচ্ছে অক্ষর দ্বারা, ঠিক আছে, আরেকটা হচ্ছে জ্যামিতিক উপায়ে। জ্যামিতিক উপায়ে উপায়ে ঠিক আছে? মনে রাখবা, অক্ষর দ্বারা রাশিকে কিভাবে প্রকাশ করবো বলতো? অক্ষর দ্বারা রাশিকে তুমি ক্যাপিটাল এ থেকে জেড যে কোনো অক্ষর দিয়ে প্রকাশ করতে পারো, অথবা স্মল এ থেকে জেড যে কোনো অক্ষর দিয়ে প্রকাশ করতে পারো। যেমন ভর, ভরকে ছোটবেলায় কি দিয়ে প্রকাশ করছো? এম দিয়ে প্রকাশ করছো। কাজকে তুমি কি দিয়ে প্রকাশ করছো? ডাব্লিউ দিয়ে প্রকাশ করছো। সময়কে তুমি কি দিয়ে প্রকাশ করছো?
টি দিয়ে প্রকাশ করছো, এগুলো সবগুলো স্কেলার রাশি, ওদের প্রকাশ এ থেকে জেড যে কোনো অ্যালফাবেট দিয়ে হবে। কিন্তু জ্যামিতিক উপায়ে স্কেলার রাশিকে কিভাবে প্রকাশ করা হয় মনে রাখবা, জ্যামিতিক উপায়ে স্কেলার রাশির প্রকাশটা হচ্ছে জাস্ট একটা সরল রেখা। এই সরল রেখাটার দৈর্ঘ্যই প্রকাশ করবে তার মান। আমার কথা বুঝতে পারছো? এই তার মানে এটা হচ্ছে জ্যামিতিক উপায়ে স্কেলার রাশির প্রকাশ। এবার আমরা দেখবো হচ্ছে ভেক্টর রাশি কি জিনিস। হ্যাঁ, ভেক্টর রাশি দেখো, যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। তার মানে ভেক্টর রাশি মান ও দিক নির্ভর, মান ও কি নির্ভর, মান ও দিক নির্ভর। ওকে, এই ভেক্টর রাশির মান আছে, দিকও আছে। ভেক্টর রাশি ব্যাখ্যা করতে হলে মানকেও বলতে হয়, দিককেও বলতে হয়। যেমন মনে করো তুমি বলবা আমি 50 মিটার পূর্বে গেলাম, 50 মিটার কই গেলাম পূর্বে, একদম স্পেসিফিক ভাবে বলছো। তুমি যদি বলতো আমি 50 মিটার গেলাম, তাহলে সবাই তোমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যেত 50 মিটার। এখন তুমি যদি বলো আমি 50 মিটার পূর্বে গেছি, তার মানে তুমি মান বলছো প্লাস দিক বলছো, তাহলে কি তোমাকে খুঁজে পাওয়া ইজি হবে। এটা একটা ভেক্টর রাশি। এই উদাহরণ হিসেবে সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, তড়িৎ তীব্রতা, তড়িৎ চৌম্বক, চৌম্বক তীব্রতা ইত্যাদি। সো আমরা উদাহরণ আরো অনেক পড়বো, সেখানে আসতেছি। বাট আসল এবার আমরা দেখবো হচ্ছে কি ভেক্টর রাশির প্রকাশ। ভেক্টর রাশির প্রকাশ দেখি আমি। দেখো, স্কেলার রাশিকে বললাম দুইভাবে প্রকাশ করা যায়, ঠিক ভেক্টর রাশিকেও কিন্তু দুই ভাগে প্রকাশ করা যায়। একটা হচ্ছে কি অক্ষর দ্বারা প্রকাশ। কি দ্বারা প্রকাশ বলা তবে? অক্ষর দ্বারা প্রকাশ। এবং আরেকটা কি বলতো, আরেকটা হচ্ছে জ্যামিতিক উপায়ে প্রকাশ। জ্যামিতিক উপায়ে, বুঝছো? ক্লিয়ার? আসো, অক্ষর দ্বারা যদি প্রকাশ বোঝাতে চাই, অক্ষর দ্বারা কিভাবে প্রকাশ, চলো ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা হয় মনে রাখবা। ভেক্টর রাশিকে এ থেকে জেড যে কোনো অক্ষর দিয়ে প্রকাশ করতে পারবা, অথবা স্মল এ থেকে স্মল জেড যে কোনো অক্ষর দিয়ে প্রকাশ করতে পারবা। শুধু ডিফারেন্সটা হচ্ছে স্কেলারের সাথে ওর ডিফারেন্সটা হচ্ছে ওর ভেক্টর রাশির ক্ষেত্রে উপরে কি থাকবে, উপরে তীর চিহ্ন থাকবে। তার মানে তুমি যদি তীর ছাড়া লিখো, মনে করো এটি শুধু এ লিখো, এটা হয়ে যে স্কেলার রাশি। যদি এর উপর একটা তীর চিহ্ন দাও বা ভেক্টর চিহ্ন দাও, এটা হয়ে যায় ভেক্টর রাশি। তার মানে ভেক্টর রাশির প্রকাশগুলো দেখতে পাইছো, উপরে একটা তীর চিহ্ন। যেমন ভাইয়া যদি বলি বল, আমরা বলকে কিভাবে লিখবো, বল যেহেতু একটি ভেক্টর রাশি, এফ এভাবে উপরে ভেক্টর চিহ্ন দিব। অথবা ত্বরণ, ত্বরণকে এইভাবে আমরা লিখতে পারি এ। অথবা আমরা সরণ লিখতে পারি, সরণ তো একটা ভেক্টর রাশি তাই না, সরণ এস। ক্লিয়ার? আসো এবার আমরা দেখব অক্ষর দ্বারা প্রকাশ। তুমি বুঝতে পারছো? একটু বইয়ের মধ্যে একটা জিনিস লেখা আছে, ভেক্টর রাশিকে অক্ষর দ্বারা 4 ভাবে প্রকাশ করা যায়। কয়ভাবে? অক্ষর দ্বারা 4 ভাবে প্রকাশ করা যায়। কয়ভাবে? 4 ভাবে। যেমন কেউ ভেক্টর রাশিকে এভাবে লিখতে চাই, এভাবে দিবা এ, দিবা এ। আবার কেউ আবার ভেক্টর রাশিকে এভাবে লিখে, এগুলো ভেক্টর রাশি লেখার নিয়ম। আবার কেউ ভেক্টর রাশিকে এভাবেও প্রকাশ করে। আবার কোনো বই দেখবা ভেক্টর রাশিকে বোল্ড হরফে প্রকাশ করছে, মোটা অক্ষরে। আমার কথা বুঝতে পারছো? প্রশ্ন হচ্ছে তোমরা কোনটা করবা? তোমরা করবা হচ্ছে এটা, কারণ আমাদের বই এবং হচ্ছে কি আমাদের এইচএসসির মধ্যে এটাই প্রকাশ করবে। এগুলো হচ্ছে হায়ার লেভেলে, এগুলো আমার করার দরকার নাই। সচরাচর সবচেয়ে বেশি যেটা করি এটাই ইউজ করবো। এই এবার জ্যামিতিক উপায়ে ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করা হয় চলো দেখি। জ্যামিতিক উপায়ে ভেক্টর রাশিকে প্রকাশ দেখবা, এই যে দেখো, এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। ক্লিয়ার? এটা হচ্ছে একটা ভেক্টর রাশি, জ্যামিতিক উপায়ে প্রকাশ করছে, একটা সরল রেখা, একটা তীর চিহ্ন। তার মানে একটু খেয়াল করো তো, এই সরল রেখাটা কি প্রকাশ করে? সরল রেখার দৈর্ঘ্য প্রকাশ করে তার মান, আর তীর চিহ্ন প্রকাশ করে তার দিক। আমার কথা তোমরা বুঝতে পারছো? তারপরে আমি আবারও বলি, দৈর্ঘ্য প্রকাশ করে তার মান, আর তীর চিহ্ন প্রকাশ করে তার কি,
দিক। ক্লিয়ার? আসো এবার আমরা একটু দেখবো, এইখানে একটু আসো। তুমি মনে করো এই তীর চিহ্ন দিয়ে কি বুঝতেছো? এই তীর চিহ্ন দিয়ে বুঝতেছো হচ্ছে একটা বস্তু মনে করো এই বিন্দু থেকে এই দিক বরাবর যাচ্ছে, তার মানে এখানে সে আগে ছিল, এটা তার শুরুর বিন্দু, এই বিন্দুটাকে বলা হয় আদি বিন্দু। কি বিন্দু বলা হয়? আদি বিন্দু। অথবা এই বিন্দুর আরেকটা নাম আছে শেষ বিন্দু, ঠিক আছে? সরি, এটা আদি বিন্দু বলা হয় বা পাদবিন্দু বলা হয়, এটাকে পাদবিন্দু বলে। তার মানে একটা ভেক্টরের এই বিন্দুর নাম কি? পাদবিন্দু। আর তীরের মুখের বিন্দুটা কে বলা হচ্ছে শীর্ষ বিন্দু। কি বিন্দু? শীর্ষ বিন্দু অথবা শেষ বিন্দু। আমার কথা আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এটাই হচ্ছে একটা ভেক্টরের প্রকাশ, তার দৈর্ঘ্যটা প্রকাশ করে মান, আর তীর চিহ্ন প্রকাশ করে দিক। আসো এবার তোমাদেরকে একটা বিষয় দেখাই। তো আসো এবার একটু তীর চিহ্নের একটু বা সরলরেখা দ্বারা জ্যামিতিক উপায়ে বিষয়টা একটু ক্লিয়ার পাই। দেখো মনে করো এটা একটা বস্তু, এই বস্তুর উপর তুমি বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করছো, মনে করো এবার বল প্রয়োগ করছো। কোন দিকে করছো? পূর্ব দিকে করছো। কত নিউটন বলে করছো? মনে করো 20 নিউটন বলে করছো। এখন আমি যদি বলি এই বস্তুর উপর আমি বল প্রয়োগ করছি, কিন্তু এখন বললাম যে সেটা 10 নিউটন বলে করলাম। কয় নিউটন বলে? 10 নিউটন বল। তাহলে আমি এবার করে দেখাবো। 10 নিউটন বলে করলাম বল প্রয়োগ। কোন দিকে করলাম? দেখো এটার দিক আর এটার দিক সেম, দ্যাট মিনস পূর্ব দিকে। দুইটার ক্ষেত্রে দিক সেম দিকে রাখছি, বাট দেখো দুইটার ক্ষেত্রে মান বেশ কম, একটা 20 আর একটা 10। মান বেশ কম হয়েছে, দেখো তার দৈর্ঘ্য কিন্তু আমি কি বেশ কম করে দিছি। তাহলে এটা যদি 10 ধরো, সরি এটাকে যদি তুমি 20 ধরো, আনুমানিক ভাবে এটাকে তুমি 10 বলবা। অথবা যদি আরেকটা বস্তু হয় একই দিকে রাখো, এটাকে কমন সেন্সে এটার অর্ধেক হিসাব করলাম, এটা অর্ধেক হিসাব করলাম, এটাকে আমি 5 নিউটন পূর্ব বলতে পারি। তার মানে কি বুঝলে? এই যে এই দৈর্ঘ্যটা দিয়ে তুমি কি প্রকাশ করতেছে? এই দৈর্ঘ্যটা দিয়ে মান প্রকাশ করতেছে। ভাইয়ের কথা কি বুঝতে পারছো? আর তীর চিহ্ন দিয়ে কি প্রকাশ করছে? দিক। সে কোন দিকে আছে, কোন দিকে বল প্রয়োগ করছে বা কোন দিকে যাচ্ছে। এবার আমরা একটু দেখবো স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। এটা একটু দেখো, এই পার্থক্যের মধ্যে তুমি কয়েকটা পয়েন্ট বুঝবা না। সো কয়েকটা পয়েন্ট যদি না বুঝো হতাশ হওয়ার দরকার নেই। কারণ হচ্ছে কেন? কারণ হচ্ছে কয়েকটা বিষয় তোমাকে জানতে হলে পরের টপিক গুলো জানতে হবে। সো কয়েকটা বিষয় তুমি পরে জানলেও হবে, বাট তাও আমি পরে দিচ্ছি। তাহলে বলো স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। প্রথমে বললো এটা স্কেলার, এটা ভেক্টর। 2 নাম্বার জন্য অবশ্যই আসবে। তোমরা জানো স্কেলারের মান আছে কিন্তু দিক নেই, ভেক্টরের মান ও দিক উভয়ই আছে। এবার দেখো স্কেলার রাশির যোগ বিয়োগ গুণ সাধারণ বীজগণিত নিয়ম অনুযায়ী করা হয়। খেয়াল করো স্কেলার রাশি কিন্তু তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো। ছোটবেলায় তুমি যে বীজগণিত পাটিগণিত পড়ছো, এই বীজগণিত পাটিগণিত তারপর হচ্ছে কি এগুলো সবগুলো হচ্ছে স্কেলার রাশিতে পড়ে আসছো। এখন তোমরা বড় হয়ে গেছো, ভেক্টর রাশি পড়বা, ভেক্টরের বীজগণিত পড়বা, ভেক্টরের যোগ পড়বা, ভেক্টরের গুণ পড়বা, ভেক্টরের বিয়োগ পড়বা, ভেক্টরের পাটিগণিত পড়বা, ভেক্টরের বীজগণিত পড়বা। কথা বুঝতে পারছো কিনা? এই ভেক্টরের সাথে স্কেলারের ডিফারেন্স হচ্ছে ওই দিক নিয়ে সমস্যা। তাহলে এত বছর ধরে আমরা যা ম্যাথ করে আসি সবগুলো কিন্তু স্কেলার রাশিতে করে আসি, আর এখন থেকে এই অধ্যায়ে আমরা ভেক্টর নিয়ে, দ্যাট মিনস মান ও দিক নিয়ে কাজ করব। এটার জন্য আবার আলাদা বীজগণিত, ঠিক আছে? তার মানে স্কেলার রাশির সাধারণ বীজগণিত নিয়ম মেনে চলে, কিন্তু ভেক্টর রাশির সাধারণ বীজগণিত নিয়ম মেনে চলে না। স্কেলার রাশি দেখো এটা হচ্ছে ভেক্টর রাশি, ভেক্টর রাশির যোগ সাধারণ বিয়োগ গুণ সাধারণ নিয়মে করা যায় না। এটা ভেক্টর রাশি হবে, ঠিক আছে? এটা ভেক্টর রাশি হবে। আচ্ছা এবার দেখো মানের পরিবর্তন হলে স্কেলার রাশির পরিবর্তন হয়। মানে হচ্ছে মনে করো তুমি মনে করো একটা বস্তুর ভর 5 কেজি আর একটা বস্তুর ভর মনে করো 15 কেজি। দেখো দুইটার মান কিন্তু সেম না, সো একটাকে আমি M1 বলতে পারি, একটাকে M2 বলতে পারি। তার মানের পরিবর্তন হলে স্কেলার রাশির পরিবর্তন হয়। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে মান ও দিকের যে কোনো একটির অথবা উভয়ের যদি পরিবর্তন হয় ভেক্টর রাশির পরিবর্তন হয়। মানে কি? আসো
মনে করো তোমাকে বললো 5 মিটার দক্ষিণ, কি বললো 5 মিটার দক্ষিণ, আবার আরেক জায়গায় বললো হচ্ছে 10 মিটার দক্ষিণ। একটু খেয়াল করো, দুইটার দিক কিন্তু সেম, বাট মান কি না সেম না। তাহলে তুমি যদি একটাকে এ ভেক্টর বলো, আরেকটাকে অবশ্যই বি ভেক্টর বলতে হবে, যেহেতু দুইটা এখন কি না সেম না, সমান সমান না, দিক একই কিন্তু মান ভিন্ন, তাহলে ভেক্টর দুইটা ভিন্ন। এরপর মনে করো দুইটা ভেক্টরের মান সেম, 5 মিটার 5 মিটার, কিন্তু একটা পূর্ব আর একটা মনে করো দক্ষিণ, তাহলে বলো এখন দুইটা কি সেম ভেক্টর না, তাহলে এটাকে যদি তুমি এ ভেক্টর বলো, অবশ্যই এটাকে বি ভেক্টর বলতে হবে। বুঝতে পারছো? তার মানে মান চেঞ্জ করো ভেক্টর চেঞ্জ, দিক চেঞ্জ করো ভেক্টর চেঞ্জ, মান দিক দুইটাই চেঞ্জ করো ভেক্টর চেঞ্জ। বুঝছো? এই এবার আসো আমরা দেখি দুটি স্কেলার রাশি কোনটির মান শূন্য না হলে এদের গুণফল শূন্য হতে পারে। এই জিনিসটা হচ্ছে ভেক্টর গুণের মধ্যে পড়বো, এটা নিয়ে টেনশন করিও না, আপাতত মুখস্থ করে রাখো। দুটি ভেক্টর রাশি কোনটির মান শূন্য না হলেও এদের গুণফল শূন্য হতে পারে, মাথায় রাখো। ঠিক আছে, এবার বলছে দুইটি স্কেলার রাশি গুণফল একটি স্কেলার রাশি, আর দুটি ভেক্টর রাশি গুণফল স্কেলারও হইতে পারে ভেক্টরও হইতে পারে। বুঝতে পারছো? এই সো এটা মাথায় রাখো, এগুলো আমরা ফিউচারে পড়বো, পার্ট 2 তে পড়বো এটা। এবার আসে স্কেলার ও ভেক্টরের হচ্ছে উদাহরণের প্রকারভেদগুলো, উদাহরণগুলো একটু দেখে আসি। যে উদাহরণ আসবে দৈর্ঘ্য, সময়, ভর, কাজ, দ্রুতি, এগুলো সব স্কেলার আসে। দূরত্ব, কাজ, বিভব, তাপমাত্রা, জনসংখ্যা, তাপ, ঘনত্ব, আয়তন, তড়িৎ আদান, জড়তার ভ্রামক, শক্তি, এগুলো সবগুলো স্কেলার আসে। তো একবার পড়ে ফেলো, তোমার যা মাথায় আছে লিখো। ক্লিয়ার? এবার আসি ভেক্টর রাশি। ভেক্টর রাশির উদাহরণ ভরবেগ, বেগ, সরণ, বল, টর্ক, এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে? এই এবার স্কেলার রাশির ক্ষেত্রে দেখো তো, মান ও দিক থাকা সত্ত্বেও স্কেলার রাশি চাপ, পীড়ন, তড়িৎ প্রবাহ, বিকৃতি। দেখো চাপ, পীড়ন, তড়িৎ প্রবাহ, বিকৃতি, এদের সবারই হচ্ছে দিক আছে, বাট ওরা স্কেলার রাশি, এরা হচ্ছে একটু ব্যতিক্রম। সো এটা এক নজরে এই জিনিসটা হচ্ছে কি মাথায় তোমার রাখতে হবে। আমার কথা বুঝতে পারছো? এই এবার আসো আমরা এখন ভেক্টর রাশি সমূহ যেগুলো আছে সকল ভেক্টর রাশিকে একটা টেকনিকের সাহায্যে শিখবো। ঠিক আছে? কোনগুলো ভেক্টর রাশি, সবাই আমার সাথে বলো, ভবে সব প্রিয়তমা প্রেমে ভাসে। ঠিক আছে? ভবে সব প্রিয়তমা প্রেমে ভাসে। তো ভ দিয়ে আমরা কি বুঝবো? ভ দিয়ে ভরবেগ, বে দিয়ে বেগ। দেখো ভরবেগ, বে দিয়ে বেগ, স দিয়ে সরণ, ব দিয়ে বল, প্র দিয়ে প্রাবল্য, ও দিয়ে ওজন। দেখো প্র দিয়ে প্রাবল্য, ও দিয়ে ওজন, ত দিয়ে ত্বরণ, ম দিয়ে মন্দন। ঠিক আছে? প্র দিয়ে পৃষ্ঠটান। ঠিক আছে? এই ম দিয়ে হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য, ভ দিয়ে হচ্ছে ভ্রামক, আর স দিয়ে হচ্ছে কি সান্দ্রতা। ভাইয়ের কথা বুঝতে পারছো? এই এখন এত কিছু পড়তে গেলে শর্টকাট টেকনিকে মনে রাখতে পারো এগুলো সবগুলো ভেক্টর রাশি, এগুলা ব্যতীত বাকি যা আছে স্কেলার রাশি তুমি মাথায় রাখতে পারো। এখন এগুলো পড়তে গিয়ে তোমার মাথায় একটা জিনিস বাড়ি খাবে, বলতে স্যার পৃষ্ঠ টান কি জিনিস, স্যার ভ্রামক কি জিনিস, স্যার সান্দ্রতা কি জিনিস। আমি যদি প্রথমে বলি হচ্ছে ভ্রামক কি জিনিস, ভ্রামককে আরেক নাম দিয়ে ডাকে হচ্ছে টর্ক। কি বলে? টর্ক। খেয়াল করো, একটা একটা বস্তুকে যদি তুমি বল প্রয়োগ করো, বস্তু সোজা সামনের দিকে যাবে। একটা বস্তুকে যদি বল প্রয়োগ করো, বস্তু সোজা সামনের দিকে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের রৈখিক বল। কি বল? রৈখিক বল। এবার মনে করো একটা বস্তুকে তুমি এই পাশে এক পাশে বল প্রয়োগ করছো, ধরো একটা বস্তু কলমের এক পাশে টোকা মারছো, বস্তুটা এভাবে করে ঘুরে যাবে, বস্তুটা এভাবে ঘুরে এভাবে হয়ে যাবে। তার মানে বস্তু যে একটা ঘুরলো, এই ঘূর্ণনের কারণে একটা বল তৈরি হয়েছে না, ঘূর্ণন বল। এই ঘূর্ণন বলকে আমরা কি বলছি? টর্ক বলছি। ক্লিয়ার? দরজা খুলতে টর্ক, ফ্যান ঘুরে না, ফ্যানে টর্ক তৈরি হয়। ক্লিয়ার? তার মানে টর্কের আরেকটা নাম আমি কি ভ্রামক চিন্তা করতে পারি, মানে দ্বন্দ্বের ভ্রামক। ক্লিয়ার? সো এগুলো একটা স্কেলার, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। এবার
পৃষ্ঠটান জিনিসটা কি? পৃষ্ঠটান হচ্ছে কি জানো? পৃষ্ঠটানের টপিকের জন্য তোমার আলাদা একটা অধ্যায় আছে। আমাদের যে বাবলস, আমরা ওই যে সাবানের ফেনা দিয়ে বাবলস তৈরি করি না, হ্যাঁ, বাবলসের একটা ঘটনা, তারপর যে পানির উপর মশা মাছি বসে থাকি স্থিরভাবে, এগুলোর ঘটনা পৃষ্ঠটান দিয়ে ব্যাখ্যা করি। এরপর হচ্ছে সান্দ্রতা। সান্দ্রতা কি জিনিস? সান্দ্রতা যদি আমি একটু যদি বুঝাতে চাই, মনে করো সান্দ্রতার একটা আলাদা টপিক আছে, বাট মনে করো আমি একটু শর্টকাটে বুঝাই। মনে করো এটা একটা কাগজ, এই কাগজের মধ্যে তুমি 1 ফোঁটা পানি রাখছো। ফোঁটা কি রাখছো? পানি। তাহলে এটা কি? পানি। 1 ফোঁটা তেল রাখছো। কি রাখছো? তেল। 1 ফোঁটা মধু রাখছো। তাহলে 1 ফোঁটা পানি, 1 ফোঁটা তেল, 1 ফোঁটা মধু। এবার কাগজটাতে রাখার পর কাগজটা সোজা এরকম কাট করে দাও। কাগজটা এবার কাট করে দাও। কাট করে দিলে বলো তো, তাহলে আসো এটা যদি ভাইয়া একটু কাট করে দিই, কাট করে দিছি, বলো কে আগে পড়ে যাবে? পানিটা খুব ফাস্ট পড়ে যাবে। দেখো পানি খুব ফাস্ট পড়ে যাবে, তারপর তেল আস্তে 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 পড়বে, আর মধু আস্তে 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 পড়বে। তার মানে যে ফাস্ট পড়ে যাবে তার সান্দ্রতা সবচেয়ে কম, আর যে দেরিতে পড়বে তার সান্দ্রতা সবচেয়ে বেশি। আমার কথা বুঝতে পারছো? তার মানে এভাবেই তোমাকে আমি যদি একটু বুঝাই, তাহলে সান্দ্রতা জিনিসটা প্রবাহী নিয়ে, অর্থাৎ তরল জাতীয় বা গ্যাস জাতীয় পদার্থ নিয়ে আলোচনা করা হয়, তাদের ঘর্ষণ সম্পর্কে আলোচনা করা হয়। বুঝতে পারছো? এই তাদের বাধা সম্পর্কে আলোচনা করা হয়। এই বুঝতে পারছো? তো হচ্ছে সান্দ্রতা নিয়ে আমাদের অধ্যায় আছে, ওখানে ভালো করে বুঝবা। আসো এবার আমরা দেখব হচ্ছে ভেক্টর রাশি সংক্রান্ত কতিপয় সংজ্ঞা। একটু বলে রাখো, এখানে প্রায় 18 থেকে 19টা হচ্ছে টোটাল কি আছে? সংজ্ঞা আছে। এই সংজ্ঞা সবগুলো আমরা আয়ত্ত করার ট্রাই করবো। এখান থেকে ক খ নিশ্চিত কমন, এমসিকিউ কমন। বুঝা গেছে? এবং এগুলো যদি আমি আয়ত্ত করতে পারি, তাহলে মোটামুটি আমার একটা কক্ষ থেকে, ভেক্টরের কক্ষ থেকে, জ্ঞানমূলক অনুধাবন থেকে বয় চলে যাবে। ঠিক আছে? এরপর তোমাকে যদি ভাইয়া বলি এই জিনিসগুলো আমাদের একটু ধৈর্য সহকারে পড়তে হবে, চলো শুরু করি। আসো খুব মনোযোগ দিয়ে আমরা এগুলো একটু পড়ি, আমরা একটু ফাস্ট পড়বো। ঠিক আছে? একটু মনোযোগ দাও। এই তোমার কাছে যদি স্পিড মনে হয় তুমি স্পিড স্লো করে দিও। ওকে, তাহলে বিভিন্ন ধরনের রাশি সম্পর্কে আমরা, বিভিন্ন ধরনের ভেক্টর সম্পর্কে আমরা জানবো। তার মধ্যে প্রথম ভেক্টরের নাম হচ্ছে স্বাধীন ভেক্টর, যার নাম হচ্ছে, ইংলিশ নাম হচ্ছে ফ্রি ভেক্টর। ইংলিশ নামটা একটু মনে রাখবে, কারণ অ্যাডমিশন পরীক্ষার মধ্যে এমন একটা বছর হয়েছে যেখানে 10-15 হতে 20টা কোয়েশ্চেনের অপশন ইংলিশে ছিল। সো তুমি অবশ্যই বাংলা নামের পাশাপাশি ইংলিশ নামটা একটু শিখবা। তাহলে আসো, স্বাধীন ভেক্টর, ইংলিশ নাম ফ্রি ভেক্টর। স্বাধীন ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট নয় তাকে স্বাধীন ভেক্টর বলে। তাহলে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট নয় মানে, আসো খেয়াল করো, খুব খেয়াল করো। মনে করো এটা একটা ভেক্টর, ঠিক আছে? তোমরা জানো একটা ভেক্টরের এই বিন্দুকে বলা হয় পাদবিন্দু, এই বিন্দুকে বলা হয় শীর্ষবিন্দু। এখন বলছে পাদবিন্দু নির্দিষ্ট নয়, এটা একটা ভেক্টর, তার নাম মনে করো পি ভেক্টর। এর পাদবিন্দু নির্দিষ্ট নয় মানে বলছে ওর পাদবিন্দুকে আমি যেখানে ইচ্ছা সেখানে আঁকতে পারবো, যেখানে ইচ্ছা সেখানে আঁকতে পারবো, যেখানে ইচ্ছা সেখানে আঁকতে পারবো। আমার কথা বুঝতে পারছো? ক্লিয়ার? পাদবিন্দুকে যেখানে ইচ্ছা সেখানে আঁকতে পারবো। এবার ভাইয়াকে বলো পাদবিন্দুকে এখানে আঁকলাম, এখানে আঁকলাম, এখানে আঁকলাম, স্বাধীনভাবে আঁকলাম। পাদবিন্দু যদি সরাই ফেলি শীর্ষবিন্দু কি চলে যাবে। তোমরা শিখছো ছোটবেলায় কান টানলে মাথা আসে, ঠিক সেম পাদবিন্দু যদি সরাই ফেলো শীর্ষবিন্দু চলে যাবে। দ্যাট মিনস শীর্ষবিন্দু চলে যাওয়া মানে হচ্ছে কি পুরা ভেক্টরটা চলে যাওয়া। তার মানে ভাইয়া যদি একটু বলি, তুমি একটা ভেক্টরকে, সোজা কথা, একটা ভেক্টরকে দেখো, একটা ভেক্টরকে তুমি এখান থেকে এখানে নিতে পারবা, অথবা এখান থেকে এখানে এখানে স্থানান্তর করতে পারবা, অথবা এখান থেকে এখানে ইচ্ছা মতো স্থানান্তর করতে পারবা। তার মানে একটা ভেক্টরকে ইচ্ছা মতো স্থানান্তর করতে পারলে ওই ভেক্টরকে আমরা বলবো হচ্ছে কি ভেক্টর? স্বাধীন ভেক্টর। তার মানে স্বাধীন ভেক্টর গুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারবো ইচ্ছা মতো। তার মানে এটা যদি পি ভেক্টর হয়, এটাও পি ভেক্টর, এটাও পি ভেক্টর, এটাও পি ভেক্টর। একে আমি ইচ্ছা মতো বিভিন্ন স্থানে নিয়ে গেছি, এটা আমার ব্যাপার। দ্যাট মিনস
এর পাদবিন্দু কিনা নির্দিষ্ট না। স্বাধীন ভেক্টরকে মান ও দিক অপরিবর্তিত রেখে স্থানান্তরিত করতে হয়। তার মানে দেখো এই ভেক্টরটা যে ভাই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছি, তার মান এবং দিক কি করছি অপরিবর্তিত রাখছি, মানে হচ্ছে তার মান দিক কি করে নেই পরিবর্তন করে নেই। অর্থাৎ এটা এখানে ছিল, এটাকে এভাবে করে আঁকি নেই, এটা স্বাধীন ভেক্টর হবে না, কারণ ও যেরকম ছিল ঠিক সেভাবে তোমাকে আঁকতে হবে, তার মান এবং দিক চেঞ্জ করা যাবে না। ওকে, তাহলে এবার স্বাধীন ভেক্টর আমরা প্রকৃতির মধ্যে কোথায় দেখি, আসো মনে করো এটা হচ্ছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। দেখো এখন তোমাকে বলা হলো কোনো একদিন বাতাস প্রবাহিত হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে। কোন দিকে প্রবাহিত হচ্ছে? পশ্চিম থেকে পূর্ব দিকে বাতাস প্রবাহিত হচ্ছে। ক্লিয়ার? এখন এখন একে যদি তুমি এখানে আঁকো কোনো প্রবলেম হবে? এটার মিনিং কি? পশ্চিম থেকে পূর্ব দিক। এটার মিনিং হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিক। বুঝতে পারছো? তাহলে এই যে গেল, একে যে আমি এখানে আঁকতে পারি, আবার চাইলে কি করতে পারি? চাইলে বলো এই জায়গায় আঁকতে পারি, আঁকতে পারি না? আঁকতে পারি। কি বুঝাই বলো, কি বুঝাই? পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে ভেক্টরটা, মানে বাতাস পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। সো এই ভেক্টরটাকে বিভিন্ন স্থানে আঁকতে পারছি, তাই এটা হচ্ছে কি ভেক্টর? স্বাধীন ভেক্টর। এবার দেখবো আমরা সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর কি জিনিস? সীমাবদ্ধ ভেক্টর বা লোকালাইজড ভেক্টর। তাহলে বলো যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট তাকে সীমাবদ্ধ ভেক্টর বলা হয়। একটু আগে স্বাধীন ভেক্টর ছিল, পাদবিন্দু নির্দিষ্ট ছিল না, কিন্তু ওর পাদবিন্দু কি করে বসে? নির্দিষ্ট করে বসে। তাহলে সীমাবদ্ধ ভেক্টরকে স্থানান্তরিত করা যায় না। স্বাধীন ভেক্টরকে স্থানান্তরিত করা যাইতো ইচ্ছা মতো, যেখানে ইচ্ছে সেখানে নেওয়া যাইতো, কিন্তু সীমাবদ্ধ ভেক্টরকে নেওয়া যায় না। আসলে চলো ওর পাদবিন্দু কিভাবে ফিক্সড করে দিচ্ছে সেটা একটু দেখি। মনে করো এটা এক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা মাইনাস এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে মাইনাস ওয়াই অ্যাক্সিস। ক্লিয়ার? এবার একটা ভেক্টরকে এটা একটা ভেক্টর, এই ভেক্টরের পাদবিন্দু আমি কি অ্যাক্সিসের মূল বিন্দুর সাথে যুক্ত করে দিছি। এই মূল বিন্দুর মান কত? 0 0। তুমি একটু খেয়াল করো, এই ভেক্টরকে যদি তুমি স্থানান্তর করো তার কিন্তু মানের পরিবর্তন হয়ে যাবে, তার মূল বিন্দুর স্থানাঙ্কের কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে একটা কি ভেক্টর? সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টরকে ইচ্ছা মতো বিভিন্ন জায়গায় স্থানান্তর করতে পারবা না, স্থানান্তর করার সাথে সাথে তার মান পরিবর্তন হয়ে যাবে। বুঝতে পারছো? এই এই যে গেল আমার সীমাবদ্ধ ভেক্টর। এবার সীমাবদ্ধ ভেক্টর যদি বুঝি, এবার আমরা আসি দেখি সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টর। সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টর কি জিনিস? তুমি পুরো সংজ্ঞাটা মুখস্থ রাখার দরকার নাই, খালি তিনটা টার্ম মনে রাখো। একটা হচ্ছে সমজাতীয়, একটা সমান্তরাল, একটা একই দিক। এই তিনটা টার্ম মনে রাখো। তাহলে সদৃশ ভেক্টর কি? দুই বা ততোধিক ভেক্টর যদি সমজাতীয়, সমান্তরাল ও একই দিকে থাকে তাদেরকে বলা হয় সদৃশ ভেক্টর। যেমন মনে করো একটা ভেক্টর ভাই আঁকি, মনে করো এই যে এটা একটা ভেক্টর, ঠিক আছে, এবং এটা আরেকটা ভেক্টর। খুব খেয়াল করো, এই দুইটা ভেক্টর, একটার নাম দিলাম মনে করো এ ভেক্টর, আরেকটার নাম দিলাম মনে করো ভি ভেক্টর। দেখো এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল আছে। কি আছে? সমান্তরাল আছে। দুইটা দেখো একই দিকে আছে এবং দুইটা সমজাতীয়। সমজাতীয় মানে হচ্ছে একই জাতের। খেয়াল করো, সদৃশ মানে হচ্ছে কি দুইয়ের অধিক, দুই বা দুইয়ের অধিক কারোর সাথে তুলনা করা। খেয়াল করো, তুমি যখন তোমার সাথে তুলনা করবে অন্য আরেকজনকে, অন্য আরেকজনটা কে হবে? তুমি নাকি গরু হবে, নাকি ছাগল হবে? অবশ্যই অন্য আরেকজনটা হচ্ছে মানুষ হবে। তোমার সাথে যখন অন্য আরেকজনের সাথে তুলনা করবা, অন্য আরেকজনটা অবশ্যই কি হবে? মানুষ হবে। তার মানে একই জাতের মধ্যে তুলনা হয়। তার মানে এটা একটা ভেক্টর, এটা যদি ব্যাগের প্রকাশ হয়, ওর সাথে যাকে তুলনা করব সেও কিন্তু কি হইতে হবে? ব্যাগ হইতে হবে। বা এই যদি বলের প্রকাশ হয়, তাহলে ওর সাথে যাকে তুলনা করব সেও কি হইতে হবে? বল হইতে হবে। তোমরা কি ভাইয়ের কথা বুঝতে পারছো?
একই জাতের মধ্যে সদৃশ্যের তুলনা হয়। ক্লিয়ার? তাহলে বলো কি হইতে হবে? সদৃশ ভেক্টর কাকে বললে সংজ্ঞা মুখস্থ করার দরকার নাই, এই তিনটা পয়েন্ট মনে রাখো। বলবা দুই বা ততোধিক ভেক্টর সমজাতীয়, সমান্তরাল ও একই দিক হলে ওই ভেক্টরদেরকে পরস্পর কি বলা হয়? সদৃশ ভেক্টর। ক্লিয়ার? একটা কথা মনে রাখবা, মান সমান নাকি অসমান এটা সদৃশ ভেক্টরের ফ্যাক্ট না। সদৃশ ভেক্টরের মধ্যে মান সমানও হইতে পারে, মান অসমানও হইতে পারে, কোনো ফ্যাক্ট না। বুঝতে পারছো? মান সমান হইতে পারে, মান অসমানও হইতে পারে, এটা কোনো ফ্যাক্ট না। শর্ত হচ্ছে কি সমজাতীয়, সমতল, একই দিক থাকলে কি তারা সদৃশ ভেক্টর। এবার আসো আমরা পড়বো হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টর কি জিনিস? সদৃশ ভেক্টরের মতো দেখো, সমজাতীয়, সমান্তরাল, একই দিক, এতটুকু পর্যন্ত সদৃশ ভেক্টরের মতো, কিন্তু জাস্ট এখানে গিয়ে কি চেঞ্জ হয়ে গেছে? মান সমান। তার মানে কি বুঝলা? সদৃশের সাথে সমান ভেক্টরের মধ্যে কি পার্থক্য হচ্ছে? সদৃশের মধ্যে সমান অসমান যে কোনো কিছু হইতে পারে, কিন্তু সমান ভেক্টরের মধ্যে মান কি হইতে হবে? সমান হইতে হবে। দ্যাট মিনস এটা যদি একটা ভেক্টর হয়, ঠিক আছে, তাহলে এই বলো এটা যদি একটা ভেক্টর হয় এবং এটা যদি একটা ভেক্টর হয়, ধরো এটাকে ভাইয়া যদি বলি এ ভেক্টর, এটাকে যদি বলি বি ভেক্টর, তাহলে এ এবং বি ভেক্টর দুইজনেই কি সমান, এবং তাদের মানটাও সমান, তাদের মানও কি সমান। মান বলতে কি বোঝানো হচ্ছে খেয়াল করো। একটা ভেক্টর মনে করো বলা হয়েছে 5 মিটার দক্ষিণ, 5 মিটার কি দক্ষিণ, এই 5 মিটারটা কি মান না? এই মানটা ভেক্টরের ভাষায় প্রকাশ করা হয় এরকম, একটা ভেক্টর দিবা, উভয় পাশে মডুলাস চিহ্ন দিবা। এই মডুলাস চিহ্ন দিলে এটা দিয়ে বোঝায় হচ্ছে মান। দ্যাট মিনস এটা কি বোঝাবে? এ ভেক্টরের মান, দ্যাট মিনস হচ্ছে 5 মিটার। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর যেহেতু মান সমান, আমি এ মডুলাস বি মডুলাস দিলাম। ক্লিয়ার কিনা? আবার এ ভেক্টর বি ভেক্টর দুইটাই সমান। বুঝা গেছে কিনা? তাহলে তোমাকে যদি প্রশ্ন করে সমান ভেক্টর কাকে বলে, তুমি বলবা দুই বা ততোধিক ভেক্টর যদি সমজাতীয়, সমান্তরাল, মান সমান ও একই দিকে থাকে তাদেরকে আমরা বলবো কি সদৃশ, সমান ভেক্টর। তাহলে এই দুইটা কি সমান ভেক্টর। এবার আসো সদৃশ ভেক্টরের মধ্যে মান সমান অসমান ফিক্সড না। তাহলে বলো তো সদৃশ ভেক্টর ধরো একটা ভেক্টর এই বরাবর আছে, আরেকটা ভেক্টর এই বরাবর আছে, রাইট? একই দিকে আছে। আচ্ছা বলো ভাইয়াকে, প্রথমে একটা ভেক্টর এটা আর একটা ভেক্টর এটা, এটা মনে করো পি, এটা মনে করো কিউ, তাদের মধ্যবর্তী কোণ কত? চোখ বন্ধ করে বলবো 90 ডিগ্রি। একটা ভেক্টর মনে করো পি, আরেকটা ভেক্টর মনে করো কিউ, বিপরীত দিকে আছে, তুমি বলবা মধ্যবর্তী কোণ কত? চোখ বন্ধ করে বলবো হচ্ছে কত? 180 ডিগ্রি। দুঃখিত, চোখটা খোলা রাখবা, চোখ বন্ধ করে তো বলতে পারবে না। এইবার তোমাকে যদি বলা হয় দুইটা ভেক্টর একই দিকে আছে, কি বলছে? দুইটা ভেক্টর একই দিকে আছে, একই দিকে, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, একই দিকে আছে, দুইটা ভেক্টর একই দিকে আছে, তাহলে তুমি কোণ বলবো কত? 0 ডিগ্রি। খেয়াল করো এই ভেক্টর এবং বি ভেক্টর দুইজনে কি দেখো একই দিকে আছে না? এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, দুইটা একই দিকে আছে না? দুইটা ভেক্টর একই দিকে থাকলে তাদের মধ্যবর্তী কোণ কত বলতো? তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। বের কথায় বুঝতে পারছো? তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। এটা কোণ চিহ্ন, কোণ বুঝাইছি। ক্লিয়ার? গেল। তাহলে বলো সমান ভেক্টরের ক্ষেত্রে দুইটা একই দিকে আছে, একই দিকে থাকলে চোখ বন্ধ করে বলতে পারে কি এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। এগুলো হচ্ছে তার ইনফরমেশন, মনে রাখবে, এগুলো এমসিকিউর মধ্যে অ্যাড করবে। ক্লিয়ার? এই এবার আসি আসল খেলা। তুমি কি বললা? একটা পড়লা যে হচ্ছে সদৃশ ভেক্টর। কি ভেক্টর? সদৃশ ভেক্টর। আরেকটা কি বললা? আরেকটা বললা হচ্ছে সমান ভেক্টর, রাইট? সদৃশ সমান। সদৃশের মধ্যে কি হয় দেখো তো, এটাকে তুমি কি বলবা? এটা কি ভেক্টর? এটা হচ্ছে সদৃশ ভেক্টর। আবার যদি বলি এটা কি ভেক্টর, তুমি বলবা এটাও সদৃশ ভেক্টর, যেহেতু মান সমান অসমান ফ্যাক্ট না। সমান ভেক্টর মানে কি? দুইটার মান সমান হইতে হবে। একটু কমন সেন্স খাটাতো, এদেরকে তুমি সমান ভেক্টর বলছো। আচ্ছা
ওরা কি সদৃশ ভেক্টর হইতে পারে না? ওরা কিন্তু সদৃশ ভেক্টর। ক্লিয়ার? কারণ সদৃশ ভেক্টরে কিন্তু মান সমান অসমান ফিক্সড না। তাহলে আমরা একটা কথা বলতে পারি না, কি বলবো? সকল সমান ভেক্টর সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর নয়। ক্লিয়ার? আমি আবার বলি, সমান ভেক্টর সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর নয়। এই জায়গায় ব্যাখ্যা আছে। ক্লিয়ার? তাহলে সদৃশ ভেক্টরের মান সমান না হলেও চলবে, কি একই দিকে থাকতে হবে। সমান ভেক্টর ও সদৃশ ভেক্টর সংজ্ঞা হতে দেখা যায় সকল সমান ভেক্টরই সদৃশ ভেক্টর, সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর না। আমার কথা বুঝতে পারছো? এই আশা করি ক্লিয়ার। এবার আসছি আমরা বিসদৃশ ভেক্টর। ইংলিশ নাম হচ্ছে আনলাইক ভেক্টর। বিসদৃশ হচ্ছে সদৃশের উল্টো। কোন জায়গায় উল্টো একটু বলি, সব উল্টো না। প্রথমটা হচ্ছে টার্মগুলো মনে রাখো, সমজাতীয়, সমান্তরাল, এই জায়গায় গিয়ে চেঞ্জ, বিপরীত দিক। সদৃশ একই দিক ছিল, বিসদৃশী বিপরীত দিক। তার মানে বলো দুইটা ভেক্টর, একটা ভেক্টর এভাবে, ঠিক আছে, আরেকটা ভেক্টর অপোজিটে। তাহলে বলো তো, একটা ভেক্টর নাম দিলাম এ ভেক্টর, আরেকটা ভেক্টর নাম দিলাম বি ভেক্টর। এবং দুইটা ভেক্টর সমান্তরাল আছে, দুইটা ভেক্টর সমজাতীয়। সমজাতীয় মানে কি? দুইটা একই জাতের হইতে হবে। এটা যদি ব্যাক হয়, এটাও ব্যাক। এবার বলো এই দুইটা ভেক্টর কিন্তু বিপরীত দিকে, বিপরীতমুখী হয়ে আছে। ক্লিয়ার? তার মানে এদেরকে আমরা কি বলবো? বিসদৃশ ভেক্টর। এবার তোমাকে যদি বলা হয় সংজ্ঞা, বিসদৃশ ভেক্টর কাকে বলে, তোমার কাছে সংজ্ঞা শেখার দরকার নাই। ফিজিক্সের মধ্যে ম্যাক্সিমাম সংজ্ঞা শেখা লাগে না, জাস্ট বুঝলেই হয়। বলবা দুই বা ততোধিক ভেক্টর সমজাতীয়, সমান্তরাল ও বিপরীত দিক হলে তাদের পরস্পরকে বিসদৃশ ভেক্টর বলে। এই কথাটা মাথায় রাখলেই হবে। যে হচ্ছে এই পয়েন্টগুলো মাথায় রাখলে তুমি বানায় বানায় সংজ্ঞা লিখবা, সমস্যা নাই, ফুল মার্কস। ঠিক আছে? আসো এবার একটু দেখবো হচ্ছে ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর। ইংলিশ নাম হচ্ছে নেগেটিভ ভেক্টর। কি বলছে? সমজাতীয়, সমান্তরাল, মান সমান, বিপরীত দিক। খেয়াল করো, এতক্ষণ কিন্তু মান সমান অসমান ফ্যাক্ট না বিসদৃশে। বিসদৃশে মান সমান হইতে পারে, অসমান হইতে পারে, কিন্তু ঋণাত্মক বা বিপরীত ভেক্টরের মান কি হইতে হবে? সমান হইতে হবে, এবং সমজাতীয়, সমান্তরাল, বিপরীত দিক। ঠিক আছে? তাহলে এটা একটা ভেক্টর। ওকে, এবার দেখো এটা একটা ভেক্টর। খেয়াল করো, মান কিন্তু সমান। এটা এ ধরলে, এটা যদি বি বলো, তাহলে ওদের মান কিন্তু সমান। এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান কিন্তু সমান, কিন্তু দিক বিপরীত। তার মানে এ ভেক্টর আর বি ভেক্টর সমান, সামনে একটা মাইনাস চিহ্ন আসবে, মাইনাস দিয়ে বোঝানো হচ্ছে দিক বিপরীত। এবার দুইটা ভেক্টর বিপরীত দিকে আছে, ও দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে থাকে, তাহলে একটা এদিকে আছে, আরেকটা ভেক্টর মনে করো এ বরাবর আছে, দুইটা দুই দিকে, তার মানে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180। তাহলে আমি বলবো কি, এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি, যেহেতু বিপরীত দিকে আছে। তাহলে বলো তো ভাইয়া, একটু আগে যে আমি বিসদৃশ করলাম, এখানেও বলো এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি বিসদৃশ। তার মানে বিসদৃশে 180 ডিগ্রি, বিপরীত দিকেও কি 180 ডিগ্রি। তোমরা বিষয়টা বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে সদৃশের সাথে, তাহলে একটা জিনিস খেয়াল করো তো, বিসদৃশের সাথে বিপরীতের তফাৎ কি? বিসদৃশের সাথে বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর, বিপরীত বা ঋণাত্মক ভেক্টরের তফাৎ কি? খেয়াল করো, বিসদৃশ ভেক্টর কিন্তু মান সমান অসমান যে কোনো কিছু হইতে পারে, মান সমানও হইতে পারে, অসমানও হইতে পারে। খালি বিপরীত দিক আছে কিনা, সমজাতীয় আছে কিনা, আর সমান্তরাল আছে কিনা সেটা চেক করতে হবে। কিন্তু বিপরীত ভেক্টরের ক্ষেত্রে মান কি হইতে হবে বলতো? সমান হইতে হবে। তাহলে বিসদৃশের ক্ষেত্রে সেটা ফ্যাক্ট না। তাহলে আমি এখানে আবারও বলতে পারি, বিপরীত ভেক্টরের ক্ষেত্রে এটা বিপরীত ভেক্টর, মান সমান, আবার এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা কিন্তু বিসদৃশও বলতে পারি, যেহেতু বিসদৃশ মান সমান এত ফ্যাক্ট করে না।
ঠিক আছে, তার মানে বলতে পারি সকল বিপরীত ভেক্টর বিসদৃশ ভেক্টর, কিন্তু সকল বিসদৃশ ভেক্টর বিপরীত নয়। তো এখানে আছে, এখানে তুমি সুন্দর করে পড়ে নিবা কে অবশ্যই এই দুইটার জন্য সংজ্ঞা জানতে হবে। ঋণাত্মক বা বিপরীত ভেক্টর ও বিসদৃশ ভেক্টরের সংজ্ঞা হতে দেখা যায় যে সকল বিপরীত ভেক্টর বিসদৃশ, কিন্তু সকল বিসদৃশ ভেক্টর বিপরীত নয়। তোমরা আশা করি বিষয়টা বুঝতে পারছো। এবার আসো, এবার আমরা দেখব হচ্ছে পরবর্তী যে ভেক্টরটা, সে সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর কি জিনিস মনে রাখবা, দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে তাদের পরস্পরকে সমরেখ ভেক্টর বলে। তাহলে একটু দেখো তো, এখানে সমরেখ ভেক্টরগুলো আমি আঁকি। এটা একটা ভেক্টর, ওকে, আরেকটা ভেক্টর আঁকলাম, ঠিক আছে। দেখা আমি যদি এখানে একটা ভেক্টর আঁকলাম, একটু একটু আরেকটা ভেক্টর এখানে আঁকলাম, আরেকটা ভেক্টর মনে করলে এই জায়গায় রাখলাম, ঠিক আছে। খুব খেয়াল করো, একটা বড় ছোট করে দিই, একটু কালারও চেঞ্জ করে দিই, একটা একটু বড় করে দিই, কালার চেঞ্জ করে দিই, ঠিক আছে। এই ওকে, একটু বড় করে দিই, ওকে। এই এবার চাইলে আমি দিক বিপরীত দিতে পারি, কোনো প্রবলেম হবে না, ওকে। একটু খেয়াল করো, এখানে এ ভেক্টর আর বি ভেক্টর দিকে একটু থাকাও, তারা পরস্পর কিন্তু একই রেখা বরাবর আছে, ক্লিয়ার। তাহলে এ বি পরস্পর সমরেখা ভেক্টর। আবার এ আর সি এর দিকে তাকাও, পরস্পর সমান্তরাল আছে, তাহলে তারাও কি সমরেখা ভেক্টর। তারপর হচ্ছে ডি, এ ডি এর দিকে তাকাও, এ ডিও সমরেখা ভেক্টর। কেন? তার মানে সমরেখা ভেক্টর হইতে হলে কি হইতে হবে, একই সরলরেখা বরাবর থাকলে হবে, অথবা তারা পরস্পর সমান্তরাল থাকলে হবে। দেখো বি আর ডি এর দিকে, বি আর ই এর দিকে তাকাও, দেখো তারা দুজন কিন্তু সমান্তরাল আছে। আবার দেখো সি ডি ই এর দিকে তাকাও, তারা একই রেখায় আছে। তাহলে একই রেখায় থাকুক বা সমান্তরালে থাকুক একই কথা, বুঝতে পারছো? একই রেখা থাকুক বা সমান্তরালে থাকুক দুইটা কি একই কথা, বুঝে গেছে? এবং এরাই হচ্ছে কি সমরেখ ভেক্টর। এবার হচ্ছে সমতলীয় ভেক্টর বা ইংলিশ নাম হচ্ছে কোপ্ল্যানার ভেক্টর। সমরেখ ভেক্টরের ইংলিশ নাম হচ্ছে কোলিনিয়ার, আর সমতলীয় ভেক্টরের ইংলিশ নাম হচ্ছে কোপ্ল্যানার। তাহলে আমরা একটু দেখে আসি কোপ্ল্যানার ভেক্টর বা সমতলীয় ভেক্টর কি। তার জন্য আমি আজকে একটা বসে বসে তোমাদের জন্য একটা যন্ত্র বানাইছি ভেক্টর বোঝার জন্য, সমতলীয় ভেক্টর বোঝার জন্য। দেখো আমরা এখন বর্তমানে এসে কিন্তু 1D 2D ভেক্টর শিখবো না, আমরা 3D ভেক্টর শিখবো, অর্থাৎ 3D অনুসারে শিখতে হবে। অর্থাৎ আগে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা পর্যন্ত শিখছিলাম, সংখ্যা রেখা শিখছি, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা শিখছি, কিন্তু এখন এসে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা শিখতে হবে। ত্রিমাত্রিক অর্থাৎ তিনটা এক্সিস, আগে পড়ছো দুইটা এক্সিস, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এখন এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ সহ পড়বা। তোমরা দেখতে পাচ্ছ এখানে, খুব খেয়াল করো, এই যে এটা হচ্ছে একটা যন্ত্র আমি বানাইছি, এক্সিস বানাইছি, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ, বুঝে গেছে? এই এক্স অক্ষ, আবার দেখো এই যে এক্স অক্ষ, মনে করো এটা ওয়াই, এটা হচ্ছে জেড, বুঝছো? তাহলে আমি একটু এখানে রাখি 2D, ধরো আমার বোর্ডটা হচ্ছে 2D, 2D তো আমি 3D দেখাইতে পারবো না, তাও একটু আঁকানো ট্রাই করি। তিনটা এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ, বুঝছো? এবার বলো, তুমি বলতে পারো স্যার মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড কই? ওরা পেছন দিক আছে, দেখা যাচ্ছে না। তুমি দেখো এটা এটাকে ভাইয়া বললাম কি এক্স না, এই পেছনের দিকে এটা হবে কি, মানে এদিকে আরো বড় হইতো, এদিকে আরো বড় হইতো, এটা হবে মাইনাস এক্স। আমি যদি এটাকে ওয়াই বলি তাহলে এই পাশটা কি হবে, এই পাশটা মাইনাস ওয়াই। আর বলো এটাকে যদি জেড বলি তাহলে এই পাশটা কি হবে, বলো এই পাশটা হবে মাইনাস জেড, বুঝছো? তার মানে আমি পজিটিভ সাইডগুলো রাখি, অত জটিলে যাওয়ার দরকার নেই, পজিটিভ সাইডগুলো রাখো। এই তাহলে আমার সাথে বলো এটা কি অক্ষ, ধরো এক্স, এটার সাথে ধরো এটা ওয়াই অক্ষ, আর এটা এই পাশে আছে জেড, যেটা এভাবে দেখাচ্ছে, ঠিক আছে? আমি এটা এখানে এভাবে তো আঁকতে পারতেছি না, আঁকলাম হচ্ছে এভাবে, ক্লিয়ার? তাহলে এই যে দেখো জেড অক্ষ। এবার একটু খেয়াল করো, এক্স আর জেড মিলে একটা তল তৈরি করছে, দেখো একটা তল তৈরি করছে, দেখো এক্স আর জেড মিলে একটা তল তৈরি করছে। তুমি তোমার বাসার কোলার পিলার চিন্তা করতে পারো, ঠিক আছে? এই
তল তৈরি করলো। এবার দেখো এটা এক্স ছিল, এটা ওয়াই ছিল, এক্স আর ওয়াই মিলে একটা ওয়াল তৈরি করছে। মনে করো এটা হচ্ছে একটা ওয়াল, এটা হচ্ছে ওয়াল। আমার কথা বুঝছো? মনে করো এই বরাবর একটা কি তৈরি করছে, ওয়াল। কারণ আমি যদি একটু কষ্ট করে এভাবে করে যদি একটু ধরি, হ্যাঁ এভাবে করে যদি একটু ধরি, তাহলে এটা একটা ওয়াল, এটা হচ্ছে এক্স, এবং এই তলটাকে আমরা বলবো হচ্ছে কি তল, এই তলটাকে আমরা বলবো হচ্ছে এক্স ওয়াই তল, আর এই তলটাকে বলবো এক্স জেড তল। তার মানে খেয়াল করো, এক্স অক্ষ এবং জেড অক্ষ মিলে একটা তল তৈরি করছে, ওটাকে আমরা বলবো কি, এক্স জেড তল। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ মিলে একটা তল তৈরি করছে, বা একটা দেওয়াল তৈরি করছে, বা একটা তল তৈরি করছে, ওটাকে আমরা বলবো এক্স ওয়াই তল। আবার ওয়াই অক্ষ আর জেড অক্ষ মিলে একটা তল তৈরি করছে। আমার কথা বুঝতে পারছো? ক্লিয়ার? এই তলটাকে আমরা বলবো হচ্ছে কি জানো, এটা বলবো ওয়াই জেড তল। মেয়ের কথা ক্লিয়ার? এই তাহলে খেয়াল করো খুব ভালো করে, সেটা এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, বুঝছো? এগুলো তল। এবার তুমি কিছু ভেক্টর রাখছো, দেখি তুমি কিছু ভেক্টর রাখছো, তো এটা একটা ভেক্টর। এবার মনে করো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর রাখছো, এদেরকে এক্স ওয়াই তলের মধ্যে শোয়ে রাখছো, সরি এক্স জেড তলের মধ্যে শোয়ে রাখছো। আর কিছু ভেক্টর মনে করো, কিছু ভেক্টর মনে করো এক্স ওয়াই তলের মধ্যে শোয়ে রাখছো বা আটকে রাখছো। খেয়াল করো এই দুইটা ভেক্টর আমি নাম দিয়ে দিই। মনে করো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এ বি ভেক্টর কিন্তু একই তলে, দ্যাট মিনস এটা যদি একটা তল হয়, এই তলের মধ্যে আমি দুইটা ভেক্টর রাখছি, এবং আরেকটা ভেক্টর যদি আমি দেখাই, এই যে মনে করো এখানে একটা ভেক্টর রাখছি, এই দুইটা কিন্তু একই তলের মধ্যে আছে। কোন তলে শুয়ে আছে? এক্স জেড তলে। এবার এক্স ওয়াই তলে আরো দুইটা ভেক্টর আছে। খেয়াল করো একই তলে যারা আছে তাদেরকে বলা হয় সমতলীয়। এখানে এ বি সমতলীয়। আমি যদি এটা পি বলি, এটা যদি কিউ বলি, পি আর কিউ কিন্তু এরও সমতলীয়, এরা এক তলে আছে। কিন্তু পি এর সাথে বি বা পি এর সাথে এ একই তলে নাই, তাই এরা সমতলীয় হবে না। তার মানে একই তলে যারা আছে সবাই কি সমতলীয়। আমার কথা বুঝতে পারছো? এই তার মানে সমতলীয় ভেক্টর কাকে বলে? দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থিত হয় তাকে কি বলে? সমতলীয় ভেক্টর বলে। এবার আসলে সঠিক ভেক্টর কি জিনিস? সঠিক ভেক্টরটা আমরা যদি একটু পড়ি সবচেয়ে ভালো হবে। শূন্য ভেক্টরের পর আমাদের এটা পড়া উচিত। একটু দেখি আগে শূন্য ভেক্টর আমরা জানবো। আসলে আমরা নতুন আরেকটা ভেক্টর জানবো, নাম হচ্ছে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। নাল মানে হচ্ছে খালি, খালি মানে হচ্ছে শূন্য। তো শূন্য ভেক্টর কাকে বলে? বলবো যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলে। মনে রাখবে এটা অনেক ইম্পর্টেন্ট একটা ভেক্টর। এই ভেক্টরটা এমসিকিউতে মনে হয় এই পর্যন্ত 15 হতে 20 বার চলে আসে, প্রতি 2 বছর পর একবার আসে। ঠিক আছে, এটা পড়া উচিত ভালো করে। তাহলে বলো যে ভেক্টরের মান শূন্য তাকে কি বলা হয়? নাল ভেক্টর বলে। ঠিক আছে, আসো দেখো শূন্য ভেক্টর বা নাল ভেক্টর মান শূন্য হইতে হবে। তাহলে আমরা একটু বুঝাই বলি। দেখো শূন্য ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়? এভাবে শূন্যর উপর তীর চিহ্ন দেওয়া হয়। ঠিক আছে, এটা হচ্ছে কি ভেক্টর? শূন্য ভেক্টর। এবার একটু তোমাকে একটু ফিল করায় শূন্য ভেক্টর জিনিসটা কি। আচ্ছা একটু খেয়াল করো তো ভাইয়া, এটা একটা ভেক্টর, কমন সেন্স কাজে লাগো, কমন সেন্স কাজে লাগো। এটা একটা ভেক্টর, ওর মান বললাম হচ্ছে 10 নিউটন। কয় নিউটন? 10 নিউটন। কোন দিক? 10 নিউটন মনে করো পূর্ব দিক। কোন দিকে? পূর্ব দিক। এখন আমি এটার ঠিক অর্ধেক করে আঁকলাম, অর্ধেক করে আঁকলাম। তাহলে কমন সেন্স বলে এটা যদি 10 হয় এটা অবশ্যই কত হবে? 5 নিউটন। কোন দিকে? যেহেতু একই দিকে আছে, পূর্ব। এখন আমি এই 5-এর আরো অর্ধেক আঁকলাম, করে দিলাম হচ্ছে কত? 2.5 নিউটন। কোন দিক? একই দিকে আছে, পূর্ব দিক। এভাবে যত ছোট করছে মান কমে যাচ্ছে। মনে করো এখন হচ্ছে মনে করো 1.25 নিউটন পূর্ব দিক। এবার কমাইতে কমাইতে দেখো, এবার কমাইতে কমাইতে, ঠিক আছে, কমাইতে কমাইতে এক সময় কি হয়ে যাচ্ছে বলতো? বলতো এক সময় কি হচ্ছে বলো? অনেক কমাইছি দেখো, আর কমতেছে। ঠিক আছে, কমাইতে কমাইতে এক সময় কি হচ্ছে?
দেখো কমাচ্ছি কমাচ্ছি কমাচ্ছি, এক সময় কি হয়ে যাবে, সে এরকম একটা বিন্দুতে পরিণত হবে। যখন বিন্দুতে পরিণত হবে তখন তার মান হয়ে যাবে 0 নিউটন। ক্লিয়ার? দেখো ভাইয়া ছোট করতে 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 একদম এটাতে নিয়ে আসছি, অর্থাৎ মানকে কি করে বলছে, শূন্য করে বলছে। মানকে যখন শূন্য করে বলছি তখন তার দিক কি বোঝা যাচ্ছে, তাই আমি দিক লিখি নাই, তাই বলা হচ্ছে এর দিক কিনা সুনির্দিষ্ট না, বা এর সুনির্দিষ্ট দিক নেই। বুঝছো? এবার একটা জিনিস খেয়াল করো, এটা যদি একটা ভেক্টর হয়, এই বিন্দুটাকে আমরা কি বলি, পাদবিন্দু যদি বলি, হ্যাঁ, আর এই বিন্দুটাকে আমরা কি বলি, শীর্ষবিন্দু যদি বলি। দেখো এটা পাদবিন্দু, এটা কি বিন্দু, শীর্ষবিন্দু যদি ভাইয়া বলি, তাহলে বলতো এটার পাদবিন্দু এবং শীর্ষবিন্দু কোথায়? এটা তো জিরো ভেক্টর, এটা জিরো ভেক্টর, হ্যাঁ এটা জিরো ভেক্টর, কিন্তু এটা পাদবিন্দু শীর্ষবিন্দু কোথায় দেখা যাচ্ছে না। মনে রাখবা এর পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই বিন্দুতে, তাই বলা হয় শূন্য ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই বিন্দুতে। তোমাকে যদি প্রশ্ন করে কোন ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই বিন্দুতে, তুমি বলবো অবশ্যই শূন্য ভেক্টরের। এটা অনেকবার আসছে এমসিকিউ। আশা করি শূন্য ভেক্টরটা তুমি বুঝতে পারছো, যার মান শূন্য। এবার আসো তোমাকে প্রশ্ন দিবে কিভাবে একটি শূন্য ভেক্টর পাওয়া যায়। কিভাবে একটি শূন্য ভেক্টর পাওয়া যায় খেয়াল করো। একটা হচ্ছে কি একটি ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করে, অথবা দুইটি সমান ভেক্টর বিয়োগ করে। ফার্স্ট একটা একটু দেখো, ফার্স্ট একটা দেখো বলছে এটা একটা ভেক্টর। একটু আচ্ছা কমন সেন্স কাজে লাগাও। মনে করো এটা হচ্ছে একটা বস্তু, এই বস্তুকে মনে করো তুমি টানতো সেদিকে, কয় নিউটন বলে, মনে করো 5 নিউটন বলে। কয় নিউটন বলে, 5 নিউটন বলে পূর্ব দিকে টানতেছ। আচ্ছা বলতো বস্তুর উপর কত বল প্রয়োগ করলে, বলো বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এবং কোন দিকে বল প্রয়োগ করলে বস্তুটা এখান থেকে এক ফুট এদিকে সরবে না। আমি আবার বলি বস্তুকে এদিকে নিয়ে যাওয়া হচ্ছে তো, কিন্তু বস্তুর উপর এমন একটা ব্যবস্থা গ্রহণ করো যারা বস্তুকে যেন এই পাশে নিয়ে যেতে না পারে, আবার এই পাশেও নিয়ে আসতে না পারে। তখন তুমি কি করবা, ঠিক অপোজিট সাইড থেকে সেম বলে 5 নিউটন বল দিবা। 5 নিউটন বল কোন দিকে দিবা, পূর্ব তো, এই পাশে হচ্ছে পশ্চিম, পশ্চিমে দিবা, পূর্বের বিপরীত দিবা পশ্চিম। তার 5 নিউটন দিল পূর্ব, 5 নিউটন দিল পশ্চিম, মান দুইটা সমান, কোনটা বস্তু এ পাশেও যাবে না এ পাশেও যাবে না। দ্যাট মিনস জিরো। জিরো মানে হচ্ছে কি, জিরো মানে হচ্ছে জিরো ভেক্টর, শূন্য ভেক্টর। তার মানে মনে মনে তুমি যদি এটাকে যদি এ ভেক্টর বলো, অবশ্যই এটাকে বলতে হবে কি মাইনাস এ ভেক্টর, কারণ বিপরীত মান তো সেম, বাট জাস্ট বিপরীত। এবার বলো এ এবং এ ভেক্টর এবং মাইনাস এ ভেক্টরকে তুমি যোগ করো, এই দুইটা ভেক্টর যোগ করলে যোগফল কি পাচ্ছ বলো তো, এ ভেক্টর মাইনাস এ ভেক্টর, দ্যাট মিনস কি পাচ্ছ, জিরো ভেক্টর, মানে শূন্য ভেক্টর পাচ্ছ। বুঝা গেছে কিনা? তার মানে কি বলা হইলো, এখানে বলছে দেখো একটি ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করলে, তাহলে একটি ভেক্টর হচ্ছে এ, তার বিপরীত ভেক্টর হচ্ছে মাইনাস এ, তাদেরকে যদি যোগ করো তাহলে তুমি কি পাবা, শূন্য ভেক্টর পাবা। এবার আরেকটা বললো কি, খেয়াল করো এখানে বললো কি, এখানে বললো দুটি সমান ভেক্টর বিয়োগ করে। খেয়াল করো একটা ভেক্টর এ আর একটা ভেক্টর এ, দুইটা সমান ভেক্টর, এই দুইটা সমান ভেক্টরকে তুমি বিয়োগ করো, জিরো পাবা। বুঝছো? তার মানে এই ব্যাপারটা হচ্ছে কনসেপ্ট 1 এটা, আর এই ব্যাপারটা হচ্ছে কনসেপ্ট 2। কথা হচ্ছে তুমি শূন্য ভেক্টর কিভাবে পাবা, এই দুইটা প্রসেসে পাবা। ক্লিয়ার কিনা? ক্লিয়ার। এবার আসি আমরা দেখবো হচ্ছে সঠিক ভেক্টর। দেখো সঠিক ভেক্টর কি, শূন্য ভেক্টর ঠিক উল্টা। শূন্য ভেক্টর কি ছিল, যে ভেক্টরের মান শূন্য, আর সঠিক ভেক্টর কি, যে ভেক্টরের মান শূন্য নয় তাকে সঠিক ভেক্টর বলে। তার মানে এতক্ষণ ধরে শূন্য ভেক্টর ছাড়া যা পড়ে আসছে সবগুলো কি ভেক্টর, সঠিক ভেক্টর। এবার দেখো আমরা শিখবো হচ্ছে একক ভেক্টর, আরেকটা ইন্টারেস্টিং ভেক্টর, খুবই গুরুত্বপূর্ণ ভেক্টর। খুব খেয়াল করো একক ভেক্টর। শূন্য ভেক্টরের মান যদি শূন্য হয়, একক ভেক্টরের মান কত হবে, 1। তাহলে কোন ভেক্টরের মান যদি 1 হয়, 1 ইউনিট বা একক হয়, তাকে কি বলা হয়, একক ভেক্টর বলে। তাহলে একক ভেক্টরের মান কত, 1। তার মানে একক ভেক্টরের মান কত, 1। একক ভেক্টরকে টুপি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। দেখো টুপি চিহ্নটা এভাবে দেওয়া আছে, টুপি। অনেকে এটাকে হেড বলে, কি বলে, হেড চিহ্ন। যেমন এ ভেক্টর এভাবে লেখা হয়,
স্মল লেটার, উপরে একটা টুপি চিহ্ন দেওয়া হয়েছে, বি টুপি চিহ্ন দিলাম, এটা একটা হয়ে গেল একক ভেক্টর। মনে করে এটা একটা ভেক্টর, এ ভেক্টর, এটা মনে করো মূল ভেক্টর। এই ভেক্টরের একক ভেক্টরটাকে এভাবে প্রকাশ করা হয়, উপরে টুপি চিহ্ন দিয়ে। টুপি চিহ্ন দেখলে আমরা বলতে পারবো এই ভেক্টরগুলো একক ভেক্টর এবং এই ভেক্টরগুলোর মান কত, এক। একটু এবার ফিল দিয়ে আসি হচ্ছে কি কিভাবে একক ভেক্টরগুলো মানে তুমি বুঝবা। আসো আগে বুঝো, একটা ভেক্টর আঁকি, ঠিক আছে, এটা একটা ভেক্টর আঁকছি, এ ভেক্টর, এ ভেক্টরের নাম কি, এ ভেক্টর, এবং এটার আমি ভ্যালুটা বলে দিচ্ছি, মনে করো 5 দক্ষিণ বা 5 মিটার দক্ষিণ বলতে পারো, ঠিক আছে, 5 দক্ষিণ বা 5 মিটার দক্ষিণ বলতে পারো, কোনো প্রবলেম নেই। এখন একটু খেয়াল করো তো, এই ভেক্টরটাকে কয় টুকরায় ভাগ করলে, খুব মনোযোগ দাও, এই ভেক্টরটাকে কয় টুকরায় ভাগ করলে প্রতি টুকরার মান 1 হবে। খুব ইজিলি বলতে পারবা, এই ভেক্টরকে আমি 5 টুকরায় ভাগ করবো। কয় টুকরায় ভাগ করবো, 5 টুকরায় ভাগ করবো, ভাগ করলাম 5 টুকরায়। এবার বলো প্রতি টুকরার মান কত, দেখি এই টুকরাটার মান কত বলো তো, এই টুকরাটার মান, এই টুকরাটার মান কত বলো, এই টুকরার মান কত বলো না, এই টুকরার মান হচ্ছে 1। এই টুকরার মান কত, এই টুকরার মান হচ্ছে শুধু এই টুকরাটা, এই টুকরাটা এখান থেকে নিয়ে আসো, এখান থেকে সরাই ফেলি, এখান থেকে সরাই ফেলি, এই টুকরার মান কত, এই টুকরার মান হচ্ছে 1 মিটার, ঠিক আছে। কোন দিকে আছে, দক্ষিণ দিকে আছে, দক্ষিণ। তার মানে এটা যদি এ ভেক্টর হয়, এটা হবে ওই এ এর একক ভেক্টর। ঠিক এভাবে 5টা 1 মিটার দিয়ে একটা 5 মিটার দক্ষিণ তৈরি হয়েছে, ক্লিয়ার। তার মানে এটা হচ্ছে একটা মূল ভেক্টর, এই মূল ভেক্টরের একক ভেক্টর হচ্ছে এটা, ক্লিয়ার। আশা করি বুঝতে পারছো একক ভেক্টরের মান কত আছে, মান 1 আছে। ঠিক এভাবে এখানে আরো অনেক একক ভেক্টর, একক ভেক্টর, একক ভেক্টর, একক ভেক্টর আছে, বুঝতে পারছো কিনা। এই এবার 5টা একক ভেক্টর দিয়ে আমি 5 মিটার দক্ষিণ পাইছি। এবার আসো একক ভেক্টর তুমি দেখতে পাইছো, একটু কমন সেন্সে বলো তো একক ভেক্টর কোন দিকে, এ বরাবর, সরি দেখো এ ভেক্টর কোন দিকে, এ বরাবর, একক ভেক্টর কোন দিকে, তার বরাবর। তাহলে বলো একক ভেক্টর যেদিকে সেদিকে আবার, সরি মূল ভেক্টর যেদিকে সেদিকে তার একক ভেক্টর, এটা মূল ভেক্টর তার দিকে একক ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ কত বলো, 0 ডিগ্রি। তার মানে মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি মনে রাখবা মূল ভেক্টর, এটা এমসিকিউতে আসে, মূল ভেক্টর ও তার একক ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, এটা যেন মনে থাকে। আসো এবার আমরা একক ভেক্টর নির্ণয়ের জন্য সূত্র লাগবে, দেখি বলো ভাইয়াকে 5 মিটার দক্ষিণ মানে এ ভেক্টর, এটাকে কত দিয়ে ভাগ করলে 1 মিটার দক্ষিণ পাচ্ছ, বলো 5 মিটারকে দক্ষিণকে কত দিয়ে ভাগ করলে, বলো কত দিয়ে ভাগ করলে তুমি 1 মিটার দক্ষিণ পাবা, 1 মিটার দক্ষিণ পাবা। তাহলে বলো 5 মিটার দক্ষিণকে আমি যদি ভাগ করি কত দিয়ে, 5 দিয়ে ভাগ করি, তাহলে আমি কত পাচ্ছি, 1 মিটার দক্ষিণ পাচ্ছি। তার মানে এটা পুরোটা ছিল কি এ ভেক্টর, আর 5 কি, 5 হচ্ছে এ ভেক্টরের মান, এ ভেক্টরের কি মান। তার মানে কি বুঝলাম, একটা ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ করো তাহলে তুমি কি পাবা, একক ভেক্টর পাবা। বুঝতে পারছো, একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাবা, একক ভেক্টর পাবা, বিষয়টা বুঝছো। তাহলে বলো তোমার পরবর্তী প্রশ্ন, কিভাবে একটি একক ভেক্টর পাওয়া যায়। তুমি বলবা কোন ভেক্টরের মান যদি 0 না হয় তাহলে ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ভেক্টরটির দিকে কি পাওয়া যায়, একক ভেক্টর পাওয়া যায়। তার মানে ধরো একটা ভেক্টর মনে করো এ ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ করো তাহলে পেয়ে যাবা তার একক ভেক্টর। ধরো একটা ভেক্টর মনে করো বি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে করবা, তার একক ভেক্টর হচ্ছে ভি ভেক্টর। খালি মাথায় রাখবা ভেক্টরটা যেন 0 না হয়, ভেক্টর যেন কি না হয়, শূন্য ভেক্টর না হয়।
কারণ শূন্য ভেক্টরের মান শূন্য, সো একক পাওয়া তো পসিবল না, তাই না? এই যে এটা বুঝতে পারছো। আয়ত একক ভেক্টর একটু বলে রাখি, আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর এই টপিকটা আমি পার্ট 2 এর মধ্যে পড়াবো। কেন পড়াইনি সেটা বুঝবা, তখন গিয়ে বুঝবা, ঠিক আছে? মনে রাখবা আয়ত একক ভেক্টর তিনজনকে বলা হয়, একটা আই, একটা জে আর একটা কে। এগুলো এগুলো হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর কিছু একক ভেক্টর চিন্তা করা হয়, যেখানে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে। এই জিনিসগুলো আমরা আরো পরে পড়াবো, বাট মাথায় রাখো এই আই জে কে এদেরকে আয়ত একক ভেক্টর বলা হয় বা রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর বলা হয়। এবার আমরা দেখবো হচ্ছে অবস্থান ভেক্টর। একটু কষ্ট করে হলো ক্লাসটা সম্পূর্ণ করে ফেলো। অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর কি জিনিস দেখো বুঝার আগে আগে হচ্ছে তুমি একটা জিনিস দেখো। বললাম ভাই এখানে একটা বিন্দু দিলাম, আমি বললাম এই বিন্দুটা কই আছে, তুমি এক্স্যাক্টলি আমাকে বলতে পারবে না এই বিন্দুটা কই আছে, পারবা? পারবা না। এখন আমি এখানে একটা গাছ আঁকলাম, এখানে একটা গাছ আঁকলাম, ঠিক আছে? এখন তুমি বললা কি স্যার বিন্দুটা গাছ থেকে 10 মিটার দূরে আছে, তো তোমরা সবাই একই কথা বলবা, বিন্দুটা গাছ থেকে 10 মিটার দূরে আছে, এই সেম কথাই বলবা। তার মানে তুমি গাছের সাপেক্ষে এই বিন্দুর কি নির্ণয় করছো? অবস্থান নির্ণয় করছো। তাই এই গাছকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। কি বলা হয়? প্রসঙ্গ কাঠামো। তার মানে বলো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে এই বিন্দুর কি নির্ণয় করছো? অবস্থান নির্ণয় করছো। ক্লিয়ার? এই আসো, প্রসঙ্গ কাঠামো মানে হচ্ছে কি কোনো কিছুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা। আমরা গাছের সাপেক্ষে বিন্দুর অবস্থান নির্ণয় করছিলাম, তাই না? এই গাছের সাপেক্ষে বিন্দুর অবস্থান নির্ণয় করছি, তাই গাছটা প্রসঙ্গ কাঠামো। আসো, এখন আমি যদি বলি ম্যাথমেটিক্যালি বলবো এই বিন্দুর অবস্থান কোথায়, তুমি আমাকে ম্যাথমেটিক্যালি বুঝাইতে হবে। তাহলে তুমি বলবা স্যার আমি প্রথমে কি করব, এখানে দুইটা এক্সিস টানবো, একটা এক্সিস স্যার এটা, আর একটা এক্সিস স্যার এটা। ধরে নিলাম স্যার এটা এক্স, এটা হচ্ছে মাইনাস এক্স, এটা প্লাস ওয়াই, আর এটা হচ্ছে মাইনাস ওয়াই। বুঝতে পারছো? এটা হচ্ছে মাইনাস ওয়াই। আমার কথা ক্লিয়ার? এখন দেখো তো মূল বিন্দু থেকে এই বিন্দুর অবস্থান খেয়াল করো, মূল বিন্দু থেকে এই বিন্দুর অবস্থান কোথায় সেটা যদি ভাই এক্স্যাক্টলি লোকেশনটা যদি বলতে চাই তাহলে তুমি বলবো এটা। এবং মূল বিন্দুর সাপেক্ষে তুমি একটা প্রসঙ্গ কাঠামো দেখো, এই বিন্দু দেখো এই অক্ষগুলোর সাপেক্ষে হিসাব করছো না, এখন আমার এই অক্ষগুলো হচ্ছে প্রসঙ্গ কাঠামো, এর মূল বিন্দুর সাপেক্ষে খেয়াল করো, ওর মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থান নির্ণয় করা হয়েছে একটা ভেক্টরের সাহায্যে। তার মানে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর অঙ্কন করা হয় তাকে কি বলা হচ্ছে? তাকে অবস্থান ভেক্টর। তাহলে বলে কি প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, দেখো প্রসঙ্গ কাঠামো এটা, তার মূল বিন্দু এটা, মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয়, তাহলে এই বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য একটা ভেক্টর অঙ্কন করা হয়েছে, তাহলে ওই ভেক্টরটাকে আমরা কি বলবো? অবস্থান ভেক্টর। সো এটা যদি ও বিন্দু, এটা যদি পি বিন্দু হয় তাহলে আমরা বলবো ওপি একটি কি ভেক্টর? অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর। ক্লিয়ার? এই ওকে, অবস্থান ভেক্টর। আচ্ছা, অবস্থান ভেক্টরের একটা গুরুত্বপূর্ণ নাম আছে, সবচেয়ে মনে রাখবা, এমসিকিউ আসে, এমসিকিউ গুরুত্বপূর্ণ একটা নাম আছে। অবস্থান ভেক্টরকে আরেক নামে ডাকা হয়, নাম হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। কি ভেক্টর? অবস্থান ভেক্টর আরেক নাম হচ্ছে কি? ব্যাসার্ধ ভেক্টর। বুঝছো? অবস্থান ভেক্টর আরেক নাম কি? ব্যাসার্ধ ভেক্টর। ঠিক আছে? এই আসো, এটা এমসিকিউতে আসে। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ ভেক্টর, এটা অনেকবার এমসিকিউতে আসছে, নাম হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর কি জিনিস বলা হয়েছে? দেখো তো কোন ভেক্টরের মানের গুণাত্মক বিপরীত মানের ভেক্টরকে বিপরীত ভেক্টর বলে। হ্যাঁ, আমি যদি একটু বলি এখানে মান এটা হবে না, কোন ভেক্টরের মানের গুণাত্মক বিপরীত ভেক্টরকে কি বলা হচ্ছে? বিপ্রতীপ ভেক্টর। মনে করো একটা ভেক্টর হচ্ছে 5i, মনে করো একটা ভেক্টর হচ্ছে 5i, আই মানে বোঝানো হয় এ 5i, এটার মিনিং হচ্ছে কি জানো? 5 একক x অক্ষের দিকে,
মানে এক্স অক্ষের দিকে 5 একক বলা হয়, ঠিক আছে, এক্স অক্ষের দিকে 5 একক বলা হয়, 5i, বুঝছো? এই এই ভেক্টরটা এই ভেক্টরটার বিপ্রতীপ ভেক্টর, এটার বিপ্রতীপ ভেক্টর কি হয় জানো? এটার বিপ্রতীপ ভেক্টর দেখো, মানের গুণাত্মক বিপরীত, মানের গুণাত্মক বিপরীত মানে হচ্ছে কাজে 5 থাকে, তাহলে এখানে হয়ে যাবে 1/5, বুঝছো? দিক সেম থাকবে, জাস্ট এখানে মান যা থাকবে তার উল্টা। তার মানে আমি যদি বলি একটা ভেক্টর মনে করো ভি ভেক্টর, এটা মনে করো 12j, ওর বিপ্রতীপ ভেক্টর কি হবে বলতো? ওর বিপ্রতীপ ভেক্টর কি হবে বলতো? 1/12j। তো এটা অলওয়েজ এমসিকিউতে আসে, বুঝছো? তার মানে গুণাত্মক বিপরীত। ক্লিয়ার? মনে রাখবা দুইটার দিক কিন্তু একই, একটা ভেক্টর এবং তার বিপরীত ভেক্টর কিন্তু একই দিকে থাকে, বুঝছো? এবং তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। মনে রাখবা, খেয়াল করো এই ভেক্টরটা আর এই ভেক্টরটা কিন্তু একই দিকে, কারণ দেখো দুইটাই আই আছে, আই দিয়ে দিক বোঝাচ্ছে, কোন দিক? এক্স অক্ষের দিকে বোঝাচ্ছে, ঠিক আছে, এক্স অক্ষের দিকে বোঝাচ্ছে, খেয়াল করো। সো আমি বলতে পারি কি, এই ভেক্টর এবং তার বিপরীত ভেক্টর দুইটা একই দিকে এবং তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, এটা মাথায় রাখবা। এবার আসো সরণ ভেক্টর, ঠিক আছে, সরণ ভেক্টর খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অবস্থান ভেক্টর আর সরণ ভেক্টর থেকে কিন্তু সিকিউ আসে, এগুলো তুমি বীজগণিত পড়তে গিয়ে পাবা। আসো, আমাদের আর বেশিক্ষণ নাই, আর 4টা-5টা আছে, শেষ করে দিব। বলছে কি, সরণ ভেক্টর বোঝার আগে আগে তুমি একটু বুঝো, খেয়াল করো, আমরা সংজ্ঞা বোঝার আগে একটু বুঝি। একটু আমরা আবার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আঁকি, দুইটা অ্যাক্সিস আঁকলাম, ঠিক আছে। ধরে নাও হচ্ছে, একটু খেয়াল করো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা -x, এটা -y। খেয়াল করো, একটা বিন্দু আগে এখানে ছিল, বিন্দুটার নাম হচ্ছে পি বিন্দু। কি বিন্দু? পি বিন্দু। ভাইয়ের কথা বুঝতে পারছো? এখন বিন্দুটাকে ভাইয়া দেখো, এই বিন্দুটাকে ভাইয়া এখান থেকে তুলে এই জায়গায় স্থাপন করলাম। তার মানে বলো, বিন্দুকে পি এর স্থান থেকে তুলে কোথায় স্থাপন করলাম? কিউ এর স্থানে গিয়ে স্থাপন করলাম। তাহলে বিন্দুটা তুমি পি থেকে কিউতে সরাইছো, এটা একটা ভেক্টর দিয়ে প্রকাশ করো। তাহলে আসো করি, পি থেকে কিউ দিকে সরাইছিলেন, এটা একটা ভেক্টর দিয়ে প্রকাশ করছি। এই ভেক্টরটাই হচ্ছে কি? এই ভেক্টরটাই হচ্ছে সরণ ভেক্টর। তার মানে সরণ ভেক্টর দিয়ে কি প্রকাশ করা হইলো? কোন একটা বিন্দুর অবস্থানের পরিবর্তনটা ব্যাখ্যা করা হইলো, বুঝছো? তার মানে আমি বলতে পারি রৈখিক বা সরল পথে নির্দিষ্ট দিকে কোনো বিন্দুর অতিক্রান্ত দূরত্বকে সরণ ভেক্টর বলে। অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলা যায়। বা আমি যদি একটু বলতে পারি যে হচ্ছে, লাস্টের লাইনে আমি বুঝাবো, বাট একটু খেয়াল করো, আমি বলতে পারি কি, কোন বিন্দুর অবস্থানের পরিবর্তন যে ভেক্টর দ্বারা নির্দেশ করা হয়, কি করা হয়? যে ভেক্টর দ্বারা নির্দেশ করা হয় তাই সরণ ভেক্টর। তার মানে পি বিন্দুটাকে ভাইয়া এখান থেকে সরাই কিউতে বসালাম, পি থেকে কিউর দিকে নিচে একটা ভেক্টর দিয়ে প্রকাশ করলাম, এই ভেক্টরটাই সরণ ভেক্টর। তার মানে আমি বলতে পারি পি কিউ একটা কি ভেক্টর? সরণ ভেক্টর। বুঝতে পারছো? আর যদি বিন্দুটা আমি কিউ থেকে পি এর দিকে নিতাম, তীর চিহ্ন এদিকে হইতো, তখন কিউ পি হইতো, বুঝছো? এই আপাতত এটা মনে রাখো। এবার অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলা যায়, এটা মাথায় রাখো, এটা আমরা পরবর্তী টপিকের সময় বুঝাই দিব। ক্লিয়ার? এই এবার আসলে সমপারম্বিক ভেক্টর কি জিনিস? সমপারম্বিক ভেক্টর খুব ভালোভাবে খেয়াল করো। বললো একই পাদবিন্দু ভেক্টর সমূহকে সমপারম্বিক ভেক্টর বলে। লিখে ফেলিও, ধর এটা একটা ভেক্টর, এর পাদবিন্দু কোন জায়গায়? এই জায়গায়। এই একই পাদবিন্দু আরেকটা ভেক্টর আছে, ঠিক একই পাদবিন্দুতে আরেকটা ভেক্টর আছে, ঠিক একই পাদবিন্দুতে আরেকটা ভেক্টর আছে।
এখন প্রত্যেকটা, এটা মনে করেন এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর, প্রত্যেকটা ভেক্টরের পাদবিন্দু কিন্তু এক জায়গায় আছে। তাহলে এরা সবাইকে বলবো আমি কি, সমপ্রারম্ভিক ভেক্টর। এটা এইবার আসছিল পরীক্ষার মধ্যে, খুব ভালোভাবে দেখবা, এমসিকিউর মধ্যে আসছিল সমপ্রারম্ভিক ভেক্টর কি জিনিস। এবার আসবো পোলার ভেক্টর। ঠিক আছে, যে সকল ভেক্টর ঘূর্ণনের সাথে যুক্ত নয়, যে সকল ভেক্টর ঘূর্ণনের সাথে যুক্ত নয় তাদেরকে পোলার ভেক্টর বলে। যেমন একটা বস্তু, একটা বস্তুকে বল প্রয়োগ করছো, বস্তুটা ঠিক সোজা সামনে দিয়ে গেছে, বস্তুকে সোজা বল প্রয়োগ করছো, বস্তু সোজা সামনে দিয়ে গেছে, একটা ব্যাগে গেছে, সোজা গেছে। তার মানে কি বললাম, মনে করো এই যে আমার হাতে একটা বস্তু আছে, বস্তুটাকে বল প্রয়োগ করছি, সোজা সামনের দিকে আছে, তারপরে একটা রৈখিক ব্যাগ। কি ব্যাগ? রৈখিক ব্যাগ। কি বল দিছো? রৈখিক বল দিছো। তার মানে এই যে দেখো, আমি যদি বলি বল, যেটা কিনা রৈখিক বল, সোজা সামনে দিয়ে গেছে, আমি যদি বলি ব্যাগ, সোজা সামনে দিয়ে গেছে, সরল রৈখিক পথে গেছে, ঠিক আছে, সরল রৈখিক পথে গেছে, এগুলো সবগুলো হবে কি রাশি? এগুলো হচ্ছে পোলার ভেক্টর। কি ভেক্টর? পোলার ভেক্টর, কারণ এরা ঘূর্ণনের সাথে জড়িত নয়। ঠিক আছে, আর ভাইয়া যদি একটু বলতে চাই অক্ষীয় ভেক্টরটা একটু বুঝে আসি, তাহলে তুমি এখন বুঝবা পোলার ভেক্টর আর অক্ষীয় ভেক্টরের মধ্যে তফাৎ কি। যে ভেক্টর বস্তুর ঘূর্ণনের সাথে যুক্ত তা কি বলা হয়? অক্ষীয় ভেক্টর। যেমন খেয়াল করো, এটা মনে করো একটা কাঠি, এই কাঠিকে আমি এ বরাবর বল প্রয়োগ করলাম, কাঠি কি করবে? কাঠি ঠিক এবার করে ঘুরে যাবে, কাঠি ঘুরে যাবে। এখন কাঠিটা যে ঘুরে গেছে, ঘূর্ণনের জন্য একটা বল তৈরি হয়েছে, ওই ঘূর্ণন বল কি বল পাইছে? যেহেতু কাঠিটা ঘুরে গেছে, একটা ঘূর্ণন বল তৈরি হয়েছে। ঘূর্ণন বলের আরেক নাম হচ্ছে টর্ক। ঘূর্ণন বলের আরেক নাম কি? টর্ক। বুঝতে পারছো কি? তার মানে এই টর্ক বা ঘূর্ণন বল এটা হচ্ছে একটা অক্ষীয় ভেক্টর। কি ভেক্টর? অক্ষীয় ভেক্টর। কারণ এই ভেক্টরটা আমরা জানি বল একটি কি রাশি? বল একটি ভেক্টর রাশি। রৈখিক বল ভেক্টর রাশি। দেখো, রৈখিক বল যদি বলি, রৈখিক বল অর্থাৎ যে বলের কারণে বস্তু সোজা গেছে, তাই না, সরল রৈখিক পথে গেল। আরেকটা হচ্ছে ঘূর্ণন বল, যেটাকে আমরা টর্ক বলছি, ঘূর্ণন বল। খেয়াল করো, রৈখিক বল কি রাশি? দেখো, রৈখিক বল সরলরেখিক পথে, এটা হচ্ছে একটা ভেক্টর। এই ভেক্টরকে স্পেশালি বলা হয় এটা হচ্ছে পোলার ভেক্টর। কি ভেক্টর? পোলার ভেক্টর, কারণ এই ঘূর্ণনের সাথে জড়িত না। আর ঘূর্ণন বল এই ঘূর্ণনের সাথে জড়িত, তাই একে বলা হয় অক্ষীয় বল, অক্ষীয় ভেক্টর। বুঝছো? তোমার মাথা কি ঢুকছে? আচ্ছা, তাহলে পোলার ভেক্টর এবং অক্ষীয় ভেক্টর তুমি বুঝে গেছো। তাহলে একটু দেখি, বললো তীর চিহ্নযুক্ত একটি রেখা দ্বারা এই সকল ভেক্টরকে প্রকাশ করা যায়। ঠিক আছে, তীর চিহ্ন দিয়ে একটা রেখা দ্বারা, যেমন যে একটা বস্তু দিয়ে গেছে, একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করে দিয়েছে। এ বললো রেখাটির দৈর্ঘ্য ভেক্টর রাশিটির মান প্রকাশ করে। এই রেখাটার দৈর্ঘ্য ভেক্টর রাশির মান প্রকাশ করবে। এদের দিক ভেক্টরের তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা যায়। এদের দিকটা ওই ভেক্টরের তীর চিহ্নটা দিয়ে প্রকাশ করছে, অর্থাৎ বস্তুকে আমি বরাবর বল প্রয়োগ করছি। তাহলে উদাহরণ হচ্ছে সরণ, বেগ, ভরবেগ, বল, অর্থাৎ যে সকল বস্তু, যে সকল রাশিগুলো সরল রৈখিক বরাবর কাজ করে তারা হচ্ছে পোলার ভেক্টর। আর যারা ঘূর্ণন বল বা ঘূর্ণন ঘুরছে, কৌণিক বেগ, মানে একটা ফ্যান ঘুরতেছে, কত বেগে ঘুরতেছে? ফ্যান যেহেতু ঘুরতেছে, ওই বেগটাকে আমরা বলবো কি? কৌণিক বেগ। কত কোণে ঘুরতেছে? কৌণিক সরণ। কৌণিক ভরবেগ, টর্ক বা বলের ভ্রামক বললাম। এই বলছে কি, এই ভেক্টর গুলোকে বস্তুর ঘূর্ণন অক্ষ বরাবর দেখা, বরাবর রেখা দ্বারা প্রকাশ করা হয়। মানে বস্তু যে ঘুরতেছে, ঘূর্ণন অক্ষ বরাবর দেখানো হয় আর কি। এই আচ্ছা, রেখাটির দৈর্ঘ্য ভেক্টর রাশির মান নির্দেশ করে, কোনো প্রবলেম নেই। এবার বলা হয়, দেখো প্রথমটা একটু দেখো কি বলছে। মনে করো একটা বস্তু ঘুরতেছে, একটা বস্তু মনে করো ঘুরতেছে। ধরো এটা একটা বস্তু, সে এই পথ বরাবর ঘুরতেছে, এই পথ বরাবর ঘুরতেছে। তুমি যে বিন্দুতে, এটা তোমরা সামনে পড়বা, বস্তু মনে করো এই জায়গায় গেলে তার রৈখিক, তার ভেক্টরটাই বরাবর কাজ করে। বস্তু যখন এখান দিয়ে এখানে আসে, তার ভেক্টরটা দিয়ে কাজ করে। বস্তু যখন এখানে আসে, তার ভেক্টর স্পর্শক বরাবর বাইরের দিকে। বস্তু যখন এই জায়গায় আসে, তার স্পর্শক বরাবর বাইরের দিকে। বস্তু যখন এখানে থাকে, তার স্পর্শক বরাবর এদিকে কাজ করে, এদিকে কাজ করে। তার মানে দেখো, সে যখন ঘুরতেছে তার ভেক্টরটাও কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। আমার কথা বুঝতে পারছো? এগুলো হচ্ছে
কি পোলার ভেক্টর দিয়ে আমি বুঝাইলাম, ঠিক আছে। এই ঘূর্ণন অক্ষ বরাবর রেখা দ্বারা প্রকাশ করা হয়। এই ভেক্টরগুলোকে ঘূর্ণন অক্ষ বরাবর রেখা দ্বারা প্রকাশ করা হচ্ছে। রেখাটির দৈর্ঘ্য রাশিটির মান নির্দেশ করে, দৈর্ঘ্য দিয়ে আমি মানটা বলতে পারবো। এদের দিক স্ক্রু নিয়ম অনুযায়ী নির্ণয় করা হয়। একটু খেয়াল করো, একটা স্ক্রু এই পাশে ঘোরালে বের হয়ে আসবে, মানে দেওয়াল থেকে, দেওয়াল আছে, ধরো এটা দেওয়াল, এটা স্ক্রু, স্ক্রুকে এই পাশে ঘোরালে দেওয়াল থেকে বাইরে আসবে নাকি এই পাশে ঘোরালে দেওয়াল থেকে বাইরে আসবে, সেটা নির্ভর করে একটা রুলস এর উপর, যেটাকে আমি ডান হাতি নিয়মের উপর বলি। সো এই জিনিসটা তোমরা কি সামনের দিকে পড়বা, কারণ এত কিছু যদি এখানেই পড়ে ফেলো তাহলে হচ্ছে কি তোমার কাছে জিনিসগুলো অনেক কঠিন মনে হবে। তাই যতটুকু সহজ আছে এখন পড়ো, কঠিনগুলো আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। সব যদি একটা ভিডিওতে পড়ায় ফেলি বা হচ্ছে কি সব তথ্য যদি এক ভিডিওতে দিয়ে দিই, তাহলে তোমার জন্য সেটা কি হবে, প্রবলেম হবে। এত ইনফরমেশন মাথায় রাখা পসিবল না। এই তাহলে আসো, তাহলে আমরা খুব ভালোভাবে একটু যদি বলি, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কথা। কথাটা হচ্ছে এখানে যতগুলো প্রকারভেদ পড়াইছি প্রত্যেকটা প্রকারভেদ তুমি সুন্দর করে খাতায় লিখবা, ভাইয়া যা বলছি সুন্দর করে এখানে কি যা বোর্ডে দেখাইছি খাতায় লিখবা, নোট করবে, একবার দুইবার রিডিং করবা, মুখস্থ। এখান থেকে ক জ্ঞানমূলক, অনুধাবনমূলক, জ্ঞানমূলক, তারপর হচ্ছে অনুধাবন এবং হচ্ছে কি এমসিকিউ, এই তিনটা কমন পড়বে ইনশাআল্লাহ। তো পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল, অগ্রিম আমন্ত্রণ। আর হচ্ছে এই ভিডিওগুলো অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।